কোরআনে কিন্তু বারবার মানুষকে ডিফোকাস করতে বলে। আমরা লাইফের এই ছোটখাটো প্রবলেম নিয়ে খুব ব্যস্ত হয়ে যাই, কিন্তু আল্লাহ বলেন না না দাঁড়া ওয়েট। সোশ্যাল মিডিয়া না থাকলে আমাদের জীবন কেমন হইতো আপনার কি মনে হয়? আগেকার মানুষ যে ঠান্ডা মাথায় বসে ধীরে সুস্থে চিন্তা করতে পারতো, এখনকার মানুষ পারে না। এর একটা বড় কারণ হচ্ছে মেকআপে থাকতে যে হাই সিভিরিটি হার্ম টিমগুলোকে ম্যানেজ করতাম, প্রায় 138 রকমের হার্ম ডিল করতাম আমরা। ইসলামিক স্কলাররা যেই লেভেলের ট্রেনিংয়ের মধ্যে দিয়ে গিয়ে ফাইনালি তারা রেডি হয় মানুষকে উত্তর দেওয়ার জন্য, সেই ট্রেনিং একটা কম্পিউটার কখনো পারবে না। সত্যি যদি সিরা অনুসরণ করতে হয় তাহলে তো আমাদের এখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিলিয়নের হওয়ার চেষ্টা করা উচিত, স্ট্রাগল করা উচিত। বা আল্লাহ তো মানুষকে ভিতরে ফিতরা দিয়ে পাঠান, যে ফিতরা বুঝতে পারে কোনটা ভালো কোনটা খারাপ। আমরা বাবা মাই সেই ফিতরাটাকে একদম নষ্ট করে ফেলি। আপনি যদি এখন আবার উপর আল্লাহর অশেষ রহমতে ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ হইতো, তাহলে আপনি আপনার জীবনটাকে কিভাবে চিন্তা ভাবনা করতেন? কিন্তু ইন্টারেস্টিং, আল্লাহ আমাকে অ্যাটলিস্ট গুগল মাইক্রোসফট থেকে বাঁচিয়ে দিয়েছেন। সবাইকে সবার প্রথমে আসসালামু আলাইকুম। এবং আমরা আবার দ্বিতীয়বারের মতো ওমর আল জাবির ভাইকে রেকর্ড করার সুযোগ হয়েছে। এবং এইবারের এপিসোডটাতে মোটামুটি ভাই আমরা গতবার যা যা কথা বলছিলাম সেখানে কমেন্ট সেকশন অনেকগুলো জিনিসপত্র আসছিল, সেগুলো তো নিয়ে আসা হয়েছে এবং খুবই ইন্টারেস্টিং কিছু জিনিসপত্র আসছে। তার মধ্যে একটা জিনিস ছিল হচ্ছে যে কোরআনকে মানুষের লাইফের সাথে কীভাবে কানেক্ট করা যায় সেটার, এবং ডিপলি চিন্তা ভাবনা করার বিষয়, এবং মানুষের মাথা কীভাবে কাজ করে, তারপরে এ যুগে কীভাবে, মানে জেনেরিক অনেক জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলা হয়েছে। আমার কাছে পার্সোনালি মোটামুটি আমরা 1.5 ঘন্টার মতো সময় রেকর্ড করতে পারছি আলহামদুলিল্লাহ, এবং আমার কাছে খুবই চমৎকার লাগছে। আমি যে জিনিসটা সাজেস্ট করার চেষ্টা করবো, ইউজুয়ালি যেটা হয় কি, যে কোনো একটা পডকাস্ট যেহেতু 1 ঘন্টার বেশি লম্বা সময় ধরে জিনিসটা হয়, অনেক সময় যেটা হয় মানুষজন পুরোটা দেখার ধৈর্য ধরে রাখতে পারে না। সেক্ষেত্রে জীবনে অনেক সময় চলে যায়, বাট কিছু সময় একটু ধৈর্য ধরে পুরো 1 থেকে 1.5 ঘন্টা সময় যদি টাইম ইনভেস্ট করা যায়, অনেক সময় আমরা ভাবি কি যে আমি একটা ভিডিও দেখবো, দেখার পর আমার জীবন চেঞ্জ হয়ে যাবে। আসলে একটা ভিডিও দেখে বা একটা মানুষের কথা শুনে জীবন চেঞ্জ হয় না। একটা মানুষের কথা শুনলে নিজে চিন্তা করার জন্য এক্সট্রা একটা ইনফরমেশন পাওয়া যায়, যেটা আমার বেটার চিন্তা করতে অনেক সময় হেল্প করে। সুতরাং এক্সপেকটেশনটা কমায় জাস্ট ফোকাস করা দরকার। বিসমিল্লাহ বলে শুরু করে পুরো জিনিসটা যদি শোনা যায়, আশা করি এখান থেকে খুব ভালো কিছু শেখা যাবে। এবং পুরো এপিসোডটা দেখার পরে এখান থেকে 3টা জিনিস যেটা আপনি শিখতে পারছেন সেটা এই ভিডিও কমেন্ট সেকশনে যদি জানিয়ে দিতে পারেন। আমরা 3 জনকে সিলেক্ট করব প্রথম 7 দিনের ভিতরে, যাদেরকে বড় সিরিজের 4টা বই একটা সেট করে দেওয়া হবে। তার মানে মোটামুটি 3 জন মানুষ 12টা বই পাবে, এবং সেখানে ভাইয়ের কাছ থেকে আমরা সাইন করে নেওয়ারও সুযোগ হয়েছে। সো ভাইয়ের অটোগ্রাফযুক্ত বই পাওয়া যাবে। এখন আমি আর বিশেষ কথা বাড়াবো না, ভাই আপনি যদি একটু শর্ট করে বলেন, গতকালে আমরা রেকর্ড শেষ করলাম, ওভারঅল এটা থেকে মানুষজন কি জানতে পারবে বা শিখতে পারবে, আপনার কিছু বলার আছে? মাশাআল্লাহ, আমি গতকালকে পডকাস্ট অনেক এনজয় করেছি। আপনি আমাকে খুব কঠিন সব প্রশ্ন করেছেন, আশা করি সেগুলো আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে। আচ্ছা, আমাদের পডকাস্টে তো আমরা আমাদের জীবনের যে এখন মেজর প্রবলেমগুলো হচ্ছে, সোশ্যাল মিডিয়া এডিকশন একটা বড় প্রবলেম, এই যুগে বাচ্চাদেরকে বড় করাটা একটা বড় প্রবলেম, টেকনোলজি চ্যালেঞ্জ আসছে, এআই আসছে, কিভাবে আমরা মুসলিমরা এআইকে এমব্রেস করে ভালো কাজে ব্যবহার করতে পারি যেন আমরা প্রযুক্তিতে অন্যদের থেকে পিছিয়ে না যাই, সেগুলো নিয়ে কিছু আলোচনা হলো। তো এবং দিন ও দুনিয়া একসাথে কেমনে ম্যানেজ করা যায়? হ্যাঁ, দিন এবং দুনিয়ার ব্যালেন্স করা যে কত কঠিন একটা ব্যাপার হয়ে গেছে এখন, কিভাবে এত ডিস্ট্রাকশনের মধ্যেও ফোকাস ধরে রাখা যায়, সেগুলো নিয়ে আমরা কিছু আলোচনা করেছি, হয়তো আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। আর বই পড়া নিয়ে কিছু বলতে চান কিনা? আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা প্রতিদিন আধা ঘন্টা বা 1 ঘন্টা করে যদি সময় বের করতে পারেন, কিছুক্ষণ ডিভাইস ছাড়া থেকে শুধু বই পড়েন, যে কোনো বই। এটাতে একটা বড় সুবিধা হয় যে কনসেন্ট্রেশন করার একটা অ্যাবিলিটি আসে, কারণ বইয়ের মধ্যে তো কন্টিনিউয়াসলি ভিডিও চলছে না, নোটিফিকেশন আসছে না, কিছুই হচ্ছে না, চোখ আর লেখা, শুধু চোখ আর লেখা। খুব কষ্ট হয়। আমি দেখেছি যে যারা হঠাৎ করে মোবাইল ছেড়ে বইটা তুলে পড়া শুরু করে, তারা খুব ছটফট করতে থাকে, কোনো ফোনের সবসময় তার মনে ফোনের চিন্তা আসতে থাকে। তো এটাতেই বোঝা যায় যে আমরা কতখানি এডিক্টেড হয়ে গেছি। তো এই কারণে প্রতিদিন একেবারে ডিভাইস বন্ধ করে, দরকার হলে এমন একটা রুমে চলে যান যেন আপনার হাতের কাছেও ডিভাইস ধরতেও আপনি পারবেন না ইজিলি, একটা বই নিয়ে চলে যান, আধা ঘন্টা বসে বসে বই পড়েন। এটাতে আপনার এই কনসেন্ট্রেট করার আবার যে মানুষের ক্ষমতাটা আছে সেটা আস্তে আস্তে ব্যাক করা শুরু করবে। আর মানুষের প্রতিভা তখনই দেখা যায় যখন সে পুরো ব্রেইনটাকে কনসেন্ট্রেট করে কোনো কিছু করতে পারে, তখন সে যাই করবে সেটাতেই সে ভালো করতে পারবে। যত কনসেন্ট্রেট করতে পারে, যত তার ব্রেনের পুরো পাওয়ারটাকে কোনো একটা কাজে লাগাতে পারবে, সে সেটাতেই তত ভালো করবে। ইভেন আজকের এই যে আমাদের যে এপিসোডটা গতকাল রেকর্ড হয়েছে, সেখানেও কিন্তু আপনি একটা জিনিস শেয়ার করছেন যেটা আমার খুবই ভালো লাগছে, যে এটা কোরআনের ভিতরে কন্টিনিউয়াসলি আছে, যে
মাথাটা যদি ফাঁকা রাখা যায় বা মাথা যত ক্লিয়ার রাখা যাবে তত বেটার একটা মানুষ ডিপলি চিন্তা করতে পারবে। সো সেই জায়গাটাতে বই পড়াও আমি খেয়াল করে দেখছি, বই পড়লে হয় কি আমাদের কনসেন্ট্রেশনের পাওয়ার অনেকখানি বেড়ে যায়। সো ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আশা করি আপনাদের জন্য এই এপিসোডটা খুবই হেল্পফুল হবে এবং অবশ্যই মনোযোগ দিয়ে দেখে 3টা পয়েন্ট লিখতে আশা করি ভুলবেন না। আপনাদের সবার জন্য দোয়া এবং শুভকামনা থাকলো। আজকে ভাই আপনার সাথে ইন্ট্রোডাকশন দেওয়ার কোনো কিছু নেই, মানুষজন আপনাকে যথেষ্ট ভালো মতো চিনে জানে বুঝে, এবং আমরা গত বছর একটা এপিসোড রেকর্ড করার সুযোগ হয়েছিল আলহামদুলিল্লাহ, এবং সেখানে খুবই আনবিলিভেবল ব্যাপার যে মানুষজন খুব পজিটিভলি অ্যাপ্রিসিয়েট করছে কমেন্টের ভিতরে, এবং মানুষজন ওখান থেকে বেনিফিট পাইছে। ইউজুয়ালি পডকাস্ট 1 ঘন্টার জিনিসপত্র মানুষজন ধরে লম্বা সময় ধরে শুনে না, এবং আমরা ওই পডকাস্টটাতে দেখছিলাম যে মানুষজন ইউজুয়ালি যে পরিমাণ সময় শুনে তার চেয়ে বেশি সময় শুনছে, এবং এরকম একটা মেজরিটি পার্সেন্ট মানুষ ছিল যারা পুরোটা দেখে শেষ করছে, যেটা খুবই আনবিলিভেবল একটা বিষয় ছিল আমাদের জন্য। আমরা একটু অবাক বা একটু সারপ্রাইজডই হয়েছিলাম। এবং আরেকটা বিষয় হইতেছে, ওই এপিসোড রিলিজ হওয়ার আগ পর্যন্ত মানুষজন তো এমনিতে বড় বইয়ের কারণে মানুষজন আপনাকে চিনে, বাট একদম মিডিয়াতে এইভাবে ধরেন একটা ভিডিওর ভিতরে দেখা এবং আপনি জেনেরিক টপিকে কথা বলতেছেন, আমার মনে হয় ওইটাই প্রথমবারের মতো ছিল, এবং ওইটা মানুষজনের জন্য খুবই সারপ্রাইজিং একটা বিষয় ছিল আর কি, এবং সব মিলে ওটা খুবই ভালো ছিল। তো আমি যে কাজটা করার চেষ্টা করছি যে ওই ভিডিওতে কমেন্ট থেকে অনেকগুলো কোশ্চেন আসছে, সেগুলোকে একটু কিউরেট করে কাইন্ড অফ একটু মডিফাই করে, যে আসলে একটা ব্রডার অডিয়েন্সের মানুষজনের ভিতরে অনেক ধরনের কোশ্চেন থাকে। এখন এই টাইপের ডিসকাশন বা কনভারসেশনে আমার কাছে যেটা মনে হয় যে এখান থেকে ফ্যাক্ট আসলে পাওয়া একটু মুশকিল। রেদার জিনিসপত্র যেটা হবে যে আপনার পয়েন্ট অফ ভিউ আপনি শেয়ার করেন এবং সেটা নিয়ে মানুষকে চিন্তা ভাবনা করে নিজে সিদ্ধান্ত বা নিজে বুঝে তারপরে তার জীবনের হয়তো বা সিদ্ধান্ত নিতে পারে। সবার শুরুতে আজকে যে জিনিসটা নিয়ে কথা বলার চেষ্টা করবো, আমার কাছে মনে হয় যে এটা অনেকের ক্ষেত্রেই জীবনের কোনো না কোনো একটা সময় জিনিসটা এরকম হয়ে যায় যে জীবনের মানে খুঁজে পাওয়াটা একটু মুশকিল হয়ে যায়। কারণ এটা ডিফারেন্ট টাইমে হয়। অনেক সময় দেখা যায় যে তার অনেক ফাইন্যান্সিয়াল প্রবলেম হঠাৎ করে চলে আসে এবং সে জানে যে এই ফাইন্যান্সিয়াল প্রবলেমগুলোর পিছনে তার নিজেরই হয়তো বা ভূমিকা আছে বা সে প্রপারলি প্ল্যান বা ডিসিশন নেয় না। অনেকে হয়তো বা একাডেমিক পড়াশোনা ঠিকঠাক মতো করে নাই, পরীক্ষায় যে ধরা খেয়ে বসে আছে, তারপরে পুরো পৃথিবীটাই তার কাছে পুরা শূন্য লাগে। আবার অনেক সময় যেটা হয় যে আমরা কন্টিনিউয়াসলি, তো এখন আমরা রিয়ালিটি থেকে দূরে থাকার জন্য এখন সবচেয়ে ভালো সময়। আপনি জাস্ট ফেসবুকে ঢুকবেন, আপনি জাস্ট ইউটিউবে ঢুকবেন, আপনার লাইফের কোনো প্রবলেম 1-2 ঘন্টার জন্য আপনি টের পাবেন না, ফিল করবেন, অ্যান্ড দেন সাডেনলি আপনার কাছে মনে হবে যে 1-2 ঘন্টা সময় চলে গেল, আবার আমার লাইফে তো একটা প্রবলেমে ছিল, তাইলে আসলে করলাম কি বা কি হইলো। এখন এই যে একটা সাধারণ মানুষ হিসেবে, একটা তো হচ্ছে আপনার মতো যারা জ্ঞানীগুণী মানুষজন আছে সবার একটা লাইফের মিশন আছে। ধরেন আমি যদি শখ ভাইকে জিজ্ঞাসা করি, শখ ভাই তো একটা বিশাল মিশন বলবে যে অনেক মানুষ নিয়ে জান্নাতে যাইতে চাই, অবশ্যই খুবই ভালো জিনিস, এটা নিয়ে কোনো প্রকার ডাউট নাই। কিন্তু সাধারণ মানুষ যার ধরেন জীবনের এত ফ্যাসিনেশন নাই, এত কোনো কিছু নাই, সে জাস্ট দিন আনি দিন খাই টাইপের একটা অবস্থা, বা সে জাস্ট নর্মাল একটা লাইফ লিড করতে চায়, এত ফ্যান্সি এত কোনো কিছুর ভিতরে না, তার জন্য লাইফের মিনিং বা উদ্দেশ্য খুঁজে বের করার কোনো উপায় আছে কিনা আপনার কাছে কি মনে হয়? আপনি দেখেন যে আল্লাহ এই প্রবলেমটা কিন্তু কোরআনে অ্যাড্রেস করেছেন। আচ্ছা, আপনি দেখবেন কোরআন পড়লেই দেখবেন যে আল্লাহ মানুষকে ডিফোকাস করতে বলেন লাইফের নিটিগ্রিটি ইস্যুগুলো থেকে বিগার পিকচারের দিকে তাকাও। যেমন ধরেন আপনার হয়তো কারোর সাথে ঝগড়া হয়েছে, আপনি রাতে শুয়ে চিন্তা করছেন কালকে এই অ্যান্সার দিব, এই অ্যান্সারের বদলে ওই অ্যান্সার দিলে আমি এইভাবে কাউন্টার আর্গুমেন্ট করবো, আপনি টেনশনে রাতে ঘুমাতে পারছেন না। কিন্তু দেখেন কোরআনে কি বলে যে থামো, এসব নিয়ে চিন্তা করো না। আকাশটা দেখেছো কত বড় একটা ব্যাপার, আকাশে যে তারাগুলো আছে সেগুলো নিয়ে চিন্তা করে দেখেছো? আপনার কাছে না আমার তো বিল দিতে হবে, আমার তো ব্যাংকের টাকা শেষ, আমার তো এখন মানুষের কাছে লোন করে চলতে হবে, আমি কিভাবে নেক্সট মাসে বাড়ি ভাড়া দিব, আমার মা অসুস্থ হলে চিকিৎসা করবো কি করে? তা আল্লাহ কোরআন কি বলে, থামো, মানুষকে কিভাবে বানিয়েছি দেখেছো, মানুষের ডিজাইনটা নিয়ে চিন্তা করে দেখেছো? তো দেখেন কোরআনে কিন্তু বারবার মানুষকে ডিফোকাস করতে বলে। আমরা লাইফের এই ছোটোখাটো প্রবলেম নিয়ে খুব ব্যস্ত হয়ে যাই, কিন্তু আল্লাহ বলেন না দাঁড়া, ওয়েট, লুক এট দ্য বিগার পিকচার। বড় আসলে তুমি বড় লাইফের বড় জিনিসগুলোতে তুমি দেখছো না, চিন্তা করে দেখছো না। তো এটাই কোরআনের শিক্ষা আমি দেখেছি যে আপনি বারবার দেখবেন কোরআনে আল্লাহ মানুষকে লাইফ নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে যেতে বা খুব বেশি লাইফ নিয়ে চিন্তা করতে মানা করেন, কারণ মানুষের লাইফে স্ট্রাগল থাকবে। এই দুনিয়াতে মানুষকে পাঠানো হয়েছে স্ট্রাগল করার জন্য। আল্লাহ মানুষকে দেখবেন যে বারবার এনকারেজ করেন যে জীবনের বড় ব্যাপারগুলো নিয়ে দেখো, তোমার সোসাইটি নিয়ে চিন্তা করো, সোসাইটির জাস্টিস কীভাবে এস্টাবলিশ করবে এটা নিয়ে চিন্তা করো, তোমার সমাজের গরিব মানুষগুলোকে তুমি কিভাবে আপলিফট করবে, কিভাবে তাদেরকে সমান অধিকার দিবে, তাদের জীবনটাকে ভালো করা যায় সেটা নিয়ে চিন্তা করো। নিজের লাইফ নিয়ে খুব বেশি চিন্তা করো না। আমাদের সমস্যাটা হচ্ছে আমরা
খুব বেশি নিজের লাইফ ফোকাস, নিজের লাইফ নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে যাই, যেগুলোকে অতটা গুরুত্ব দেওয়া উচিত না সেগুলোকে খুব বেশি গুরুত্ব দিয়ে নিজের উপরেই বোঝা তৈরি করে ফেলি, নিজেই নিজের জন্য একটা বড় প্রবলেম হয়ে যায়। কিন্তু বারবার আপনি কোরআন পড়ে দেখেন, বারবার আল্লাহ আপনাকে বলবেন যে আরো অনেক বড় ব্যাপার আছে লাইফে, বড়গুলো ব্যাপারগুলোতে ফোকাস করো। এই যে বড় ব্যাপারগুলোতে যাওয়ার আগে আমি একটা ছোট্ট মানে খুবই মজার জিনিস শেয়ার করি ভাই। এই আলহামদুলিল্লাহ আমার ছোট ভাই ক্যাডেট কলেজে চান্স পেয়েছে। তো ক্যাডেট কলেজে চান্স পাওয়া তো একটু ধরেন খুবই কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে পুরো জিনিসটা হয় এবং খুবই লিমিটেড মানুষজন এখানে পড়ার সুযোগ পায়। তো ক্যাডেট কলেজে চান্স পাওয়ার আগে তো একটা কঠোর পরিশ্রম উপর আল্লাহর রহমতে পরবর্তীতে চান্স পাইছে। তো ও যখন প্রথম 13 দিনের মতো ক্যাডেট কলেজে থাকার পরে ও বাড়িতে আসছে ছুটিতে। তো তখন আমি ওর কাছে জিজ্ঞাসা করতেছিলাম যে এই যে এত কষ্ট করে পড়াশোনা করলা, এত কিছু করলা, এখন তো ক্যাডেট কলেজে চান্স পাইছো, 13 দিন থেকে আসলা, এখন তোমার অনুভূতি কি? তো তখন বলতেছে যে অনুভূতি হচ্ছে কোনো অনুভূতি নাই, এটা তো খুবই প্যারা, এই প্যারার জন্য এত প্যারা খেয়ে কেন কষ্ট করছি। তো বিষয়ে অনেক সময় এরকম হয় যে আমাদের লাইফে আমরা একটা জিনিস অনেক পরিশ্রম করে বা অনেক কিছু করে পাই, এরপরে দেখা যায় যে ওটার মধ্যে যে আরো নতুন পরীক্ষা, এবং এই যে পুরো জীবনটার মধ্যে এত এত প্যারা, এত এত মানে কমপ্লেক্সিটি, এটা কি ইন্টেনশনালি আল্লাহ ডিজাইন করছে? এবং আল্লাহ তো মানুষকে আবার ওইরকম পাওয়ারফুল করেই তৈরি করছে যে সে তার প্রবলেমগুলো যাতে সলভ করতে পারে। আপনি এই জিনিসটাকে কিভাবে দেখেন ভাই? মানে প্যারা না থাকলে কি মানুষের জীবন আসলে অনেক সহজ হয়ে যেত কিনা? আপনি চিন্তা করে দেখেন যে বিভিন্ন মানুষ দেখা যায় একই রকম সমস্যা বিভিন্নভাবে হ্যান্ডেল করে। কেউ চাকরি চলে গেলে ডিপ্রেশনে চলে যায়, ওষুধ খাওয়া শুরু করে। কেউ চাকরি চলে গেলে কোনো ব্যাপার না, আবার একটার জন্য ট্রাই করবে, তাই না? কিছু কিছু মানুষ আছে যা দেখা যাবে তার হাজব্যান্ড মারা গেলে সে একেবারে অলমোস্ট সুইসাইডাল হয়ে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ওদিকে গাজার মহিলাদেরকে দেখেন, তাদের হাজব্যান্ড বাচ্চা ফুল ফ্যামিলি মারা যাচ্ছে, কিন্তু তারা তখনও পুরোপুরি বিশ্বাসের সাথে তাদের জীবন পার করছে। তো দেখা যাবে যে অনেক বড় বড় প্রবলেমও কিছু কিছু মানুষ খুব ইজিলি নিতে পারে, আবার ছোট ছোট প্রবলেমও কিছু কিছু মানুষ ইজিলি নিতে পারে না। তো যারা পারে না ছোট ছোট প্রবলেম লাইফে, ছোট প্রবলেমগুলো অনেক বড় করে ফেলে, দেখতে হবে যে তাদের সমস্যাটা কি, কেন তারা পারছে না। তো বেশিরভাগ সময় দেখা যায় যে ওইটাই, যে মানুষ ছোট ছোট ব্যাপারগুলোতে ফোকাস করে আসছে সব সময়, বড় ব্যাপারগুলো নিয়ে চিন্তা করে না। তার হয়তো সে নামে মুসলিম, কিন্তু অ্যাকচুয়ালি যে তার লাইফে সে যা যা হারালো সেগুলোর প্রতিদান যে ইসলামে গিয়ে পাবে, এটা সে পুরোপুরি বিশ্বাস করে না। একটা মানুষ যদি আখিরাতে বিশ্বাস করে, এই কথাটা হয়তো আপনারা বারবার শুনতে শুনতে মনে হয় আখিরাতে বিশ্বাস করলে সব প্রবলেম ঠিক হইয়া যাইবে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এই ব্যাপারটার পিছনে অনেক ডিপ রিফ্লেকশন আছে, যে আমি যখনই লাইফে কোনো কিছু হারাবো আমি চিন্তা করব যে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে চেয়ে বেটার কিছু লাইফে দিবেন। আমার লাইফে যখনই বড় চ্যালেঞ্জ আসছে আমি যখন চিন্তা করব এগুলো সবই টেম্পোরারি, কোনো একদিন না একদিন এই আমার লাইফের এই ক্রাইসিস শেষ হবেই, এটা ডেফিনেটলি টেম্পোরারি। সেটা এই 1 বছর না হোক, 5 বছর পরে গিয়ে শেষ হবে, বা 10 বছর পরে গিয়ে শেষ হবেই, 40 বছর পরে গিয়ে শেষ হবেই। আমার লাইফের সমস্ত প্রবলেম হয়তো আর 20 বছর পরে গিয়ে শেষ হয়ে যাবে। তো এইভাবে যদি মানুষ চিন্তা করা শুরু করে, এই মাইন্ডসেট চিন্তা থাকে, তাহলে লাইফের প্রবলেমগুলো হ্যান্ডেল করাটা অনেক সোজা হয়ে যায়। আমার কাছে আরেকটা জিনিস মনে হয়, সেটা হচ্ছে আমরা চারপাশে আসলে জিনিসপত্র এত ফাস্টার ওয়েতে হইতে দেখতেছি। ফর এক্সাম্পল আপনি চিন্তা করে দেখেন, আপনার বাসায় আজকে রান্না হয়নি, আপনি জাস্ট ফোনটা বের করবেন, অ্যাপের মধ্যে অর্ডার দিবেন, খাবারটা চলে আসতেছে। আপনার মনটা খারাপ, আপনি একটু সোশ্যাল মিডিয়াতে ঢুকবেন, ইনস্ট্যান্টলি মনটা একটু ভালো লাগা কাজ করবে। তারপরে আপনার মনটা ভালো না, আপনি ইউটিউবের মধ্যে ঢুকতেছেন, একটু গান শুনতেছেন, অথবা আপনি একটা এন্টারটেনমেন্টের ভিডিও দেখতেছেন, অথবা নেটফ্লিক্স একটা সিরিজ দেখতেছেন, আপনার মন ভালো হয়ে যাচ্ছে। মানে জিনিসপত্র সলিউশন কিন্তু আমরা যেই প্যাটার্নে দেখতেছি এখন, যে সব কিছু কুইকলি হয়ে যায়, কিন্তু আমার লাইফে যে প্যারাটা উপর আল্লাহর রহমতে আসে সেটা কিন্তু কুইকলি অনেক সময় সমাধান হয় না। ধরেন আপনি কোনো কিছু নিয়ে একটা দুঃখ পাচ্ছেন এবং আপনার মনে হচ্ছে যে একটা মানুষ আপনার সাথে এরকমটা কাজ করছে, অথবা আপনার চাকরিটা চলে গেছে, আপনি অনেক সময় বুঝে উঠতে পারতেছেন না যে এটা কেনই আমার সাথে হইলো, বা আমার ফ্যামিলি কোনো একটা মানুষের বিশাল একটা রোগ শোক বা এরকম একটা জিনিস। এখন এই যে বিষয়টা, একটা তো হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ধরেন আমাদেরকে একটা কাইন্ড অফ আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন সেট করে দিচ্ছে যে সব কিছু তো মানে জাস্ট তুড়ি মারলে হয়ে যায়, কিন্তু রিয়ালিটির যে প্রবলেমগুলা, মেজরিটি প্রবলেম তো ধরেন আমি অসুস্থ হইলাম, যেমন আমি রিসেন্ট টাইমে, আমি তো কোশ্চেন লম্বা করে করি, আমি সরি, বাট কোশ্চেন লম্বা করে না করলে আমি বুঝাইতে পারি না আর কি। তো বিষয় যে জায়গাটাতে হয়, আমার রিসেন্ট টাইমে সিরিয়াস রকম জ্বর হইলো, ঠান্ডা কাশি হয়েছে। আমার যখন হেভি কাশি হইতেছে, আমি টানা 2 রাত ঘুমাইতে পারিনি, এবং কাশি হইলে আমার ইউজুয়ালি এরকমই হয়। তো প্রথম যেদিন আমার কাশি সিরিয়াস রকম হয়েছে, আমি বেডের এক কর্নারে বসেছিলাম। তো বসে বসে আমি একটা জিনিস চিন্তা করতেছিলাম যে পৃথিবী এত আগায় গেল, তারপর ওই কাশির ওষুধ, আমি ডাক্তারের সাথে কথা বলছি, ডাক্তার বলছে যে আপনাকে 3-4 দিন ধৈর্য ধরতে হবে।
তো কাশির মতো একটা জিনিস আমার কেন এরকম আবিষ্কার হইলো না যে আমি জাস্ট একটা ট্যাবলেট খাবো আর আমার কাশিটা চলে যাবে, আমি একটা ট্যাবলেট খাবো একবারে আমার জ্বরটা চলে যাবে। আমার এবার যখন জ্বর আসছে, জ্বর পুরোপুরি ঠিকঠাক হতে 3 দিন সময় লাগছে, এবং এর ভিতরে তো মোটামুটি 6 ঘন্টা পর পর আমি প্যারাসিটামল খাচ্ছি। কিন্তু জিনিসটা তো এরকম হওয়ার কথা ছিল যে ভাই আমি জাস্ট একটা ওষুধ খাবো আর আমি সুস্থ হয়ে যাবো। ইনফ্যাক্ট এরকম হওয়া উচিত যে একটা ওষুধ খাবো, আমার জীবনে কোনোদিন রোগ বালাই হবে না। মানে এই যে একটা এক্সপেকটেশন সেট হয়, মানে এই পুরো জিনিসটা নিয়ে আপনার কি মনে হয় ভাই? এখানে ব্যাপারটা হচ্ছে যে আমি মনে করি দুনিয়া চলবে আমার মতো। হ্যাঁ, তা আমি যে একটা নগণ্য জিনিস 6 বিলিয়ন বা এখন 8 বিলিয়ন পপুলেশনের মধ্যে আমি যে একটা ডট, সেই ডট যদি এক্সপেক্ট করে যে 6 বিলিয়ন মানুষের একটা গ্রহ আমার ইচ্ছা মতো চলবে, তাহলে তো সমস্যা, তাই না? আমি তো একটা নগণ্য জিনিস। ওইটাই যে আপনি যদি কোরআনে এগেইন দেখেন যে কোরআন এসেনশিয়ালি আমাদেরকে হাম্বল বানায়, যে তুমি নিজেকে অনেক বড় মনে করো, অনেক ইম্পর্টেন্ট মনে করো তোমার চাওয়া পাওয়াগুলো হচ্ছে খুব বড়, এটাই এখন পৃথিবীতে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, যে তোমার নিড, তোমার চাওয়া, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার পৃথিবীতে। কিন্তু আমরা কিছুই না, আমরা নগণ্য। এটা মেনে নিতে হবে আর কি। এটা যে যত কুইকলি মেনে নিতে পারে, নিজেকে সেটেল করতে পারে, সে তত কুইকলি পিস পাবে এই ধরনের এনভায়রনমেন্ট। আর আপনি যে ক্রাইসিসগুলো বললেন যে হ্যাঁ মাঝে মাঝে অনেক সময় এমন সব অসুখ হয়, এমন সব সিমটম হয় যে আমি কোনোভাবে নর্মাল থাকতে পারি না। আপনার তো 2 দিন, আমার 2 মাস এরকম হয়েছিল একবার। 2 মাস আমি সারা দিন সারা রাত কাশতাম, কাশতে কাশতে উঠে বসে থাকতাম। তো তখন প্রথম 1 সপ্তাহ আমার মাথায় এরকম বহু রকম চিন্তা আসছে। 1 সপ্তাহ পরে যে আমার ইউজড হয়ে গেলাম। আমি দেখলাম যে ওকে ঠিক আছে, রাতে আমার 2-3 ঘন্টার বেশি ঘুম হবে না, ওই 8 ঘন্টা ঘুমের যে এক্সপেকটেশনটা ছিল ওইটাই দেখলাম যে আমার ভিতরে এংজাইটি তৈরি করছে। যে আমার মনে হতো আহারে আমার তো 8 ঘন্টা ঘুম হলো না, কালকে গিয়ে আমি সারাদিন অফিসে কাজ করতে পারবো না, টায়ার্ড থাকবো। এই কারণেই দেখা যেত আমি নিজের উপরে প্রেশার ক্রিয়েট করে ফেলছি, রাতের বেলা বেশি আপসেট হয়ে যেতাম, প্রবলেম হতো। 7 দিন যাওয়ার পরে যখন দেখলাম 2-3 ঘন্টা ঘুমিয়ে অভ্যাস হয়ে গেছে, এটাই মেনে নিতে হবে লাইফ। আল্লাহ যেদিন আমাকে রিলিফ দেন দিবেন, 2 মাস পরে গিয়ে রিলিফ হলো। 2 মাস তো বিরাট টাইম। 2 মাস রাতে 2-3 ঘন্টা ঘুমিয়ে দেখেন কি অবস্থা, মাথা শেষ হয়ে যাবে, অ্যাবনর্মাল হয়ে যাবেন হয়তো। তো কিন্তু আলহামদুলিল্লাহ আমার প্রবলেম হয় যখন মেনে নিলে দেখা যায় যে অটোমেটিক্যালি নিজেকে রিল্যাক্স করে ফেলা যায়। আর দিনের বিভিন্ন সময় আমি নিজেকে অল্টারনেটিভ টাইমে রেস্ট নেওয়ার ব্যবস্থা করা শুরু করলাম। ওই অল্টারনেটিভ সলিউশন খুঁজে বের করা বা অল্টারনেটিভ আইডিয়াগুলো মানুষের মাথায় তখনই আসা শুরু হয় যখন সে নিজের অবস্থাটা মেনে নেয়। তখনই দেখা যায় যে অ্যাকচুয়ালি হ্যাঁ আমি অ্যাকসেপ্ট করে নিলেই অনেক সময় আমার এই কঠিন পরিস্থিতি থেকে কিভাবে আমি নিজেকে একটু হলেও শান্তি দিতে পারি, কিছুটা দিনের বিভিন্ন সময়ে কিভাবে আমি একটু রিল্যাক্স মোমেন্ট তৈরি করতে পারি নিজের জন্য, এরকম অনেক বুদ্ধি মাথায় আসা শুরু হয় তখন। এই জায়গাটাতে একটা ইন্টারেস্টিং বিষয় এরকম যে আমরা অনেক সময় নিজেরা কোরআন পড়ি এবং অনেক সময় কোরআনের মিনিংও পড়ি বা হাদিস পড়ে বোঝার চেষ্টা করি, বাট আমি আমার প্র্যাকটিক্যাল লাইফের সাথে অনেক সময় দেখা যায় যে মানুষজন এটাকে কানেক্ট করতে পারে না। যেমন আপনি পড়োতে তো 4টা খণ্ড আপনি লিখলেন এবং এটার একটা মেজরিটি পোর্শনই এরকম, এবং আপনি পড়ো ফার্স্ট পার্ট যখন লিখছেন বিষয়টা ছিল এরকম, আপনারও পারপাস ছিল এরকম যে কোরআনের জিনিসপত্রগুলো আমাদের রেগুলার বা ডে টু ডে লাইফের সাথে কীভাবে কানেক্ট করা যায়। তো এই যে অনেক সময় দেখা যায় কি প্রত্যেকটা মানুষের প্রবলেম তো ভাই ইউনিক। ধরেন আপনি বলে দিলেন যে ওই জিনিসটার সাথে এইভাবে কানেক্টেড, কিন্তু তার প্রবলেমটা এমনভাবে, তার সিচুয়েশন, তার পরিবেশ এমনভাবে আসলে আছে সেটা আপনি হয়তো বুঝতে পারতেছি না। তো এরকম একটা জটিল সিচুয়েশনে যখন তার লাইফটা নিয়ে সে ধরেন একটু খুবই আনসার্টেনটি এবং লাইফের এমন একটা পর্যায়ে গেছে সব কিছু তার কাছে মানে খুবই মিনিংলেস মনে হচ্ছে, সেরকম একটা সিচুয়েশনে সে কোরআন থেকে মিনিংগুলো তার লাইফের সাথে কীভাবে কানেক্ট করতে পারে বা কী ওয়েতে চিন্তা ভাবনা করলে ভালো হয়? হ্যাঁ, আমিও যখন নিজে কোরআন পড়া শুরু করি আমি বেশিক্ষণ ধৈর্য ধরে রাখতে পারতাম না। 1-2 পৃষ্ঠা পড়ার পরে মনে হতো যে এগুলো কি পড়ছে, এগুলো তো আমার লাইফে কোনো কাজে লাগবে না। এই 1400 বছর আগে কে কি করেছিল, 5000 বছর আগে মিশরের ঘটনা কি ছিল, এগুলো পড়ে আমার কি লাভ হবে। তারপরে আমি যখন কোরআনের বিভিন্ন রকম লাইফ নিয়ে যে আয়াতগুলো পড়তাম ওগুলো পড়ে আমি কিছুই বুঝতাম না। এইসব এত উচ্চ মার্গের কথা আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, কিছু বুঝতে পারছি না। তো আমার একটা বড় ধরনের ফ্রাস্ট্রেশন কাজ করতো যে একদিকে আমাকে সবাই বলছে যে সমস্ত সমস্যার সমাধান কোরআনে আছে, আমি পড়ে কোনো সমাধান পাচ্ছি না, প্রবলেমটা কি? তা আমি চিন্তা করে দেখলাম যে প্রবলেমটা হচ্ছে আমি, প্রবলেমটা কিন্তু কোরআন না। তো প্রবলেমটা আমি বা আমাকে যেই কোরআন যেভাবে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে প্রবলেম। তো আমি দেখলাম যে যেই ট্রান্সলেশনগুলো কোরআনের করা হয় বা সাধারণত যে তাফসিরগুলো করা হয় সেগুলোতে কিভাবে কোরআনের আয়াতে মানুষের জীবনের প্রবলেমের সলিউশন আছে সেগুলো রিয়ারলি এক্সপ্লেন করা হয়। বেশিরভাগ তাফসিরই হচ্ছে
এই আয়াতের পিছনে 10 জন 10 মন্তব্য দিয়েছেন, অমুকের মন্তব্য হয়তো বেশি গ্রহণযোগ্য, তমুকের মন্তব্য গ্রহণযোগ্য না, বা এই শব্দের অর্থ হচ্ছে এই ব্যাস এক্সপ্লেনেশন দিয়ে শেষ। আমার কি লাভ হলো? বুঝলাম যে 10টা মন্তব্য আছে, আমার তো প্রবলেম আমার লাইফের সাথে কেমনে কানেক্ট করবে। তো এই ফ্রাস্ট্রেশন থেকেই আমি আমার এই বই লেখা শুরু করা। আমি তো প্রথমে কোরআনের কথা নামে একটা ওয়েবসাইট লেখা শুরু করেছিলাম। এই ফ্রাস্ট্রেশন থেকে আমি দেখলাম যে আমার নিজের ক্রাইসিসটা আগে সলভ করতে হবে। সো আমাকে নিজের ক্রাইসিস সলভ করতে গেলে আগে খুব ঠান্ডা মাথায় ক্লিয়ারলি কোরআন পড়ে বোঝার চেষ্টা করতে হবে, ডিপলি রিফ্লেক্ট করে দেখতে হবে যে আমি কি মিস করছি। আমি ডেফিনেটলি মিস করছি, আমাকে বুঝতে হবে। তো আমি যখন এরকম কিছু স্টাডি করা শুরু করলাম, যে স্টাডিগুলো একাডেমিক কিছু স্টাডি করলাম, প্লাস বিভিন্ন কোর্সে গেলাম, গিয়ে চেষ্টা করছিলাম যে কিভাবে কোরআনের মিনিং আমি আরও বেশি করে বুঝতে পারি। তো যখন দেখলাম যে এই কোর্সগুলো করে আমি যখন মিনিং বোঝা শুরু করলাম, আমি একটু বেটার যখন আন্ডারস্ট্যান্ডিং হলো, তখন দেখলাম যে আমার লাইফ চেঞ্জ হয়ে যাচ্ছে, যে আমি আসলেই অনেক কিছু শিখতে পারছি কোরআন থেকে। আমার লাইফের অনেক প্রবলেম আমি নিজেই সলিউশন বের করতে পারছি কোরআন থেকে। অ্যাটলিস্ট আর কিছু না হোক, বিভিন্ন জটিল পরিস্থিতিতে আমি নিজেকে নিজে শান্তি দিতে পারি কোরআনের আয়াত পড়ে, কিছু কিছু আয়াত পড়ে। তখন আমি দেখলাম যে এটা তো মানুষের সাথে শেয়ার করতে হবে, এটাই তো হচ্ছে কোরআনের মেইন পারপাস ছিল, মানুষকে দেওয়ার। কিন্তু সেই পারপাস তো আমাদের কোরআনের অনুবাদ বা তাফসিরগুলো, যে প্রচলিত তাফসিরগুলো আছে, সেগুলো সার্ভ করছে না। তো সেখান থেকে আমার লেখা শুরু, কোরআনের কথা লেখা শুরু। আলহামদুলিল্লাহ ওটা তো বেশ জনপ্রিয়তা পেয়েছিল। আমি তো মাসে প্রায় 2-3 লক্ষ ইউজারকে লগ ইন করতে দেখতাম আমার কোরআনের কথা ওয়েবসাইটে। তো সেখানে অনেক পপুলার হওয়ার পরে তারপরে তো বইয়ে চলে গেলাম আমরা, এখন বই সিরিজটা বের হয়েছে। তো যারাই এই ক্রাইসিসে ভুগছেন যে আমি কোরআন পড়ে তো ঠিক বুঝতে পারছি না, বা আমার কোরআন আমার বেনিফিটে লাগাতে পারছি না, আমার লাইফ চেঞ্জ করতে পারছি না, আপনার দোষ না। আসলে দোষ হচ্ছে আমাদের যে অনুবাদগুলো আছে, দোষ হচ্ছে যে এই তাফসিরগুলো আমরা সাধারণত পড়ি। সমস্যা হচ্ছে ওগুলো আমাদের এই প্রবলেমগুলো অ্যাড্রেস করার জন্য বানানো হয়নি, তো লেখা হয়নি আর কি। তো আপনারা হয়তো আমার বই পড়ে দেখতে পারেন। এখন এই জায়গাটাতে একটা জিনিস কি এরকম যে ধরেন আপনি তো ভাই অনেক টাইম ইনভেস্ট করছেন, আপনি যে অনেক টাইম ইনভেস্ট করছেন, 15 বছরের প্রজেক্ট, এবং আল্লাহর অশেষ রহমত আপনি ফাইন্যান্সিয়ালি যথেষ্ট স্টেবল সিচুয়েশন আই বিলিভ তখন ছিলেন, এবং মোটামুটি টাকা পয়সা বা ওগুলো নিয়ে অত প্যারা খাইতে হয় নাই। এই কারণ অনেকের জীবনে জিনিসটা এরকম হয় যে সে 8-10 ঘন্টা চাকরি বাকরি করার পরে সে নিজে যে কিছু একটা শিখবে যেটা তার ক্যারিয়ারের জন্য, কারণ সে তো তার ক্যারিয়ারের সামনের দিকে আগাইতে চায়, ওই 8-10 ঘন্টা কাজ করার পর বাসায় এসে 2-3 ঘন্টা শিখতে হয়, এর পরবর্তীতে আবার ফ্যামিলি আছে, সবকিছু মিলে তার মনের ভিতরে একটা সুপ্ত বাসনা আছে যে কোরআন নিয়ে একটু ঘাটাঘাটি করবে বা রিসার্চ করবে, কিন্তু তার কাছে আসলে দুনিয়াবি জিনিসপত্রের কারণে অনেক সময় এত টাইম ম্যানেজ করার সময় হয়ে ওঠে না। সেই ক্ষেত্রে আসলে আপনি তো ধরেন আপনার কথা শুনে বোঝা যাচ্ছে যে এটা রিসার্চ করছেন, এটা নিয়ে কোর্স করছেন, মানে এটা তো একটা সিরিয়াস এফোর্ট এটার পিছনে দিচ্ছেন। এটা নিয়ে যদি বলতেন। সবার হয়তো সেই পরিস্থিতি না হতে পারে, তাই না? লেটস সে একজন সিকিউরিটি গার্ড, তাকে দিনে 16 ঘন্টা ডিউটি করতে হয়, তার পক্ষে তো সম্ভব না যে না ঘুমিয়ে বাকি টাইম এগুলো করা। কিন্তু সেটা আসলে দেখা যাবে যে খুব কম মানুষেরই, বহু মানুষেরই হয়তো দেখা যাবে দিনে 8 থেকে 10 ঘন্টা চাকরির পেছনে দিতে হয়, তারপরে কিন্তু তার একটা বড় সময় থেকে যায়, দিনে অ্যাটলিস্ট সে চাকরির বাইরেও আরও 12 থেকে 14 ঘন্টা পাচ্ছে। তা এখন সমস্যা হয়ে গেছে যে এই সময়টার মধ্যে সে হয়তো ঘুমাচ্ছে 8 ঘন্টা, বাকি 6 ঘন্টার মধ্যে তার একটা বড় টাইম চলে যাচ্ছে টিভি দেখতে বা ঘুরে বেড়াতে, ফোনে গল্প করতে, সোশ্যাল মিডিয়াতে। ইভেন আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন যে আজকাল গড়ে প্রতিদিন মানুষ 6 ঘন্টা 40 মিনিট ইন্টারনেটে থাকে, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এভারেজ স্ট্যাটিস্টিক্স। 3 ঘন্টার বেশি মানুষ থাকে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, প্রতিদিন 3 ঘন্টা। তো বছরে দাঁড়াচ্ছে তার মানে মোর দেন 1000 ঘন্টা। 1000 ঘন্টা একটা মানুষ কি করতে পারে? 1000 ঘন্টা একটা মানুষ একটা মাস্টার্স ডিগ্রি করতে পারে। 1000 ঘন্টায় মানুষ একটা ল্যাঙ্গুয়েজ শিখে ফেলে একেবারে ইন্টারমিডিয়েট অ্যাডভান্স স্টেজে চলে যেতে পারে। কেউ যদি 1 বছর সোশ্যাল মিডিয়া স্ক্রোল না করে ওই টাইমটা আরবি শেখার পিছনে দেয়, সে 1 বছরের মধ্যে ইন্টারমিডিয়েট অ্যাডভান্স স্টেজে চলে যেতে পারবে। 1 বছরের মধ্যে মার্শাল আর্টে অ্যাটলিস্ট ব্রাউন বেল্ট পাওয়া পর্যন্ত লেভেল স্কিল অ্যাকোয়ার করা যায়। ফুটবল প্লে যদি বা কোনো গেম খেলাতে স্পোর্টসে যে 1 বছরের মধ্যে সে একেবারে প্রফেশনাল স্কিল লেভেলে যাওয়ার মতো স্কিল করতে পারে এই 1000 ঘন্টার ট্রেনিংয়ে, নট নেসেসারি 1 বছর, 1000 ঘন্টার ট্রেনিংয়ের কথা বলছি। কিন্তু এখন কি হচ্ছে, মানুষ 1000 ঘন্টা যাচ্ছে স্ক্রোল অ্যান্ড স্ক্রোল। আমি এটার সাথে কানেক্টিং কথাটা একটু বলে ফেলি ভাই, সোশ্যাল মিডিয়া না থাকলে আমাদের জীবন কেমন হইতো আপনার কি মনে হয়? অনেক ভালোই হতো। আমি তো সোশ্যাল মিডিয়া কোম্পানিতে কাজ করছেন, আমি তো দেখে আসছি যে সোশ্যাল মিডিয়া মানুষের, মানে মার্ক জাকারবার্গ বলছে যে কানেক্টিং পিপল, হ্যাঁ কানেক্টিং পিপল, কানেক্টিং প্রবলেম না ডেফিনেটলি কানেক্টিং পিপলের কারণে
প্রচুর আপনার নলেজ শেয়ারিং হয়েছে। যেমন আপনি যদি দেখেন যে 10-15 বছর আগে মানুষের ইসলাম সম্পর্কে নলেজ ছিল হচ্ছে শুধু বাজারে যে বইগুলো পাওয়া যায় এবং তারা ওয়াজে যা শুনে আসছে তাই। তো এই কারণে মানুষের ইসলাম সম্পর্কে অনেক ভুল ধারণা ছিল। তারা তাদেরকে ইসলামের জ্ঞানকে অনেক ম্যানিপুলেট করতে পারতো মানুষরা। যারা ওয়াজ দিত তারাই মানুষকে ম্যানিপুলেট করতো দেখা যেত। যারা বই লিখতো তারা বই লিখে ম্যানিপুলেট করতো মানুষকে। ফেসবুক আসার পরে দেখা গেল যে মানুষ ইসলাম সম্পর্কে একটা ডেমোক্রেটাইজ হয়ে গেল নলেজটা, অপিনিয়ন পাওয়া। মানুষ বুঝতে পারলো যে সে সারা জীবন ইসলামকে যেইটুকু জানতো আসলে ইসলাম অনেক বড়। ইসলামের অনেক বহু মুসলিম আছে পৃথিবীতে, বহু ধারণা আছে, যে ধারণাগুলো অনেকগুলোই সঠিক, সে নিজে যা জেনে এসেছে সেটাই সঠিক না, আরও অনেক সঠিক কিছু আছে। এই যে মানুষের মন খুলে গেল, এখন কিন্তু মানুষ অনেক উদার মন হয়েছে ইসলাম নিয়ে। আগে একটা গণ্ডির বাইরে কোনো কথা বললেই মারতে আসতো, এখন কিন্তু তা হয় না। ইনফ্যাক্ট আমি আপনাকে বলতে পারি যে আমি যখন প্রথম আমার বইটা লিখি তখন তো একটা বেশ বড় শুরু হয়েছিল, মানুষ নিতে পারেনি, কারণ তারা একটা নির্দিষ্ট তাদের একটা ওস্তাদের বাইরে যা শিখে আসছে এর বাইরে কোনো কথা যে থাকতে পারে কোরআন নিয়ে বলা যায়, এটা অনেকে নিতে পারেনি। অনেকে তো খুঁজছিল যে আমাকে ঠিকানা দে, আমি ব্যবস্থা করে দিচ্ছি। আমি তাকে ঠিকানা দিলাম কিন্তু সে তো আসলো না, কত ওয়েট করলাম বেচারা। তো এরকম হয়েছে যে দেশে থাকতাম, তখন আমি দেশে থাকতাম 15 বছর আগের ঘটনা। তখন আমি দেখলাম যে 15 বছর আগে মানুষের ইসলাম সম্পর্কে ধারণা খুব লিমিটেড ছিল, তাদের একটা গণ্ডির বাইরে কিছু নিতে পারতো না। কিন্তু এখন কিন্তু সমস্যা একেবারেই নেই, এখন মানুষের মন অনেক উদার হয়ে গেছে। যে ইসলামী ঘরানার মানুষগুলো আগে এরকম ন্যারো মাইন্ডেড ছিল তারাই এখন দেখা যাচ্ছে যে অনেক ওপেন হয়েছে, অন্য দলের মত, অন্য মযহাবের মত, এগুলো তারা মেনে নিচ্ছে। তো ফেসবুক এই একটা লাভ করেছে, আমি বলবো একটা বিরাট বেনিফিট নিয়ে আসছে ইনফরমেশন স্প্রেড, তার তুলনায় যে ক্ষতিটা করেছে সেই ক্ষতিটা অনেক অনেক বেশি। এবং একটা ইন্টারেস্টিং বিষয়ে যাওয়ার আগে একটু কোশ্চেনটা করে ফেলি, সেটা হচ্ছে পড়ো 4 পর্যন্ত আসছে, এই 5 বা 6 কোনো কিছু আসবে কিনা? ইনশাল্লাহ। আমার তো যেই পরিমাণের কন্টেন্ট আমার কাছে লেখা আছে অলরেডি, এখনো আছে। হ্যাঁ, মানে আমার কাছে কোরআনের কথা তো আপনি যদি দেখেন ওখানে তো পুরো সূরা বাকারা এখনো বাকি আছে। আচ্ছা, সূরা বাকারাই তো বোধহয় 8-10টা বই হয়ে যাবে। আচ্ছা, তো এখন হয়তো 20টা বইয়ের কন্টেন্ট আছে, যেটা হয় যে আমরা একসাথে হয়তো কয়েকটা সূরা বা ধরেন এক একটা বইয়ে হয়তো 30-40টার মতো আয়াত ফিট করা যায়, সেগুলো বহু এডিটিংয়ের মধ্যে যায়। আমরা অ্যাটলিস্ট 3-4 ঘরানার আলেমকে দিয়ে এডিটিং করাই। তো সেই 3-4 ঘন্টা আলেম যথেষ্ট সময় নেন, তারা প্রায় 2 বছর চলে যায় এক একটা এপিসোড এডিটিং করে অ্যাগ্রিমেন্টে আসতে যে আমরা কি পাবলিশ করব। তো তারপরে সেটা পাবলিশ হচ্ছে। নেক্সট কবে আসতে পারে আনুমানিক? আমার মনে হয় মানে বইটা রেডি হয়েই আছে, একদম প্রিন্টিংয়ে যাওয়া আছে। বাংলাদেশের পরিস্থিতি একটু স্টেবল হলেই তারা এই বছরের কোনো সময় ইনশাআল্লাহ দোয়া করেন বাংলাদেশের পরিস্থিতি স্টেবল হোক। আমি তো এবার এসে বেশ কিছু ইনসিডেন্ট দেখতে পাচ্ছি চলছে, বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো না। তো স্টেবল হলেই আশা করছি প্রিন্টিংয়ে যাবে তারা। আচ্ছা, ওই ইন্টারেস্টিং জায়গাটাতে আবার একটু ফেরত যাই। আমরা ধরেন এত পরিশ্রম করে, এত জ্ঞান চর্চা করে, এত পড়াশোনা করে টেকনোলজি বানাইলাম, সেই টেকনোলজি ধরেন এখন আমাদের ক্ষতির কারণ হয়ে যাচ্ছে একটা মেজরিটি জায়গাতে। এই জিনিসটাকে ভাই আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, মানে এটা তো টেকনোলজির দোষ না, এটা হচ্ছে মানুষেরই দোষ ঘুরে ফিরে। যে মানুষ কি এটা টেকনোলজি না, সবকিছুতে কি মানুষ এরকম করে? হ্যাঁ, মানুষ একটা আয়োজন করে কিছু একটা বানাই, তারপরে এটার মধ্যে সে এটাকে দিয়ে সে এটা খারাপ কাজ করা শুরু করে, বিষয়টা কি এরকম? হ্যাঁ, আপনি দেখেন যে যত টেকনোলজি তৈরি হচ্ছে একদম ব্রোঞ্জ যুগ থেকে শুরু করেন, মানুষ হাতুড়ি বানালো ভালো কাজ করার জন্য, তারপর লোকজনকে সেই হাতুড়ি দিয়ে মানুষ মারা শুরু করলো, তাই না? লোহা আবিষ্কার হলো যে যেন মানুষ ইনফ্রাস্ট্রাকচার বানাতে পারে, সেই লোহা দিয়ে কত পাওয়ারফুল সোর্ড তৈরি করে মানুষ খুনাখুনি কত হারে বেড়ে গেল, তাই না? সবসময় যেটা হয়েছে যে অ্যাবিউজ হয়েছে, যেই টেকনোলজি মানুষ নিয়ে আসছে অ্যাবিউজ হয়েছে। কিন্তু ওভারঅল যদি আমরা দেখি মানব জাতির প্রোগ্রেসই হয়েছে। আল্লাহ যখনই মানুষকে টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজ দিয়েছেন, হ্যাঁ একটা গ্রুপ সেটাকে খারাপ কাজে ব্যবহার করেছে, কিন্তু ওভারঅল মানুষ কিন্তু প্রোগ্রেসই করছে। আপনি 1000 বছর আগে লাইফ চিন্তা করেন আর এখনকার লাইফ চিন্তা করেন, আমাদের লাইফের কোয়ালিটি কত বেটার, তাই না? আগে আপনার হাত কেটে ব্লিডিং শুরু হলে আপনি কি করতেন? কিছুই করার নাই, তাই না? ইনফেকশন হয়ে আপনি হয়তো মারাই যেতেন। এখন তো অ্যান্টিবায়োটিক অ্যাভেলেবল। তারপরে এখন যদি আপনি চিন্তা করে দেখেন যে কম্পিউটার আসার আগে মানুষের লাইফ কীরকম ছিল, খুবই ডিফিকাল্ট ছিল, তাই না? এখন কম্পিউটার আসার কারণে কিন্তু মেজরিটি মানুষের লাইফ অনেক ইজি হয়েছে, যেটা আগে খুব ডিফিকাল্ট ছিল। কিন্তু অবশ্যই ক্ষতি তো আছেই। বাট ওভারঅল আসলে জিনিসটা তো ধরেন যে ওয়েতে আমাদেরকে ম্যানেজ করে বা ব্যালেন্স করে, বা সোশ্যাল মিডিয়া আমার কাছে ইটসেলফ, বা সোশ্যাল মিডিয়া না, ইন্টারনেট ইটসেলফ খুবই কমপ্লিকেটেড মনে হয়। যে এটার জন্য আমার তো মনে হয় যে একটা
ওই এডুকেশনাল ডিগ্রি থাকা উচিত, যে আমি ইন্টারনেট চালাবো বা সোশ্যাল মিডিয়াতে আসলে কিভাবে আমার নিজেকে ম্যানেজ করে চলতে পারবো, সেটার জন্য একটা যদি ডিগ্রির ব্যবস্থা থাকতো, যে ভাই ঠিক আছে আমি ডিগ্রিটা পাস করছি বা আমি একটা কোর্স করছি বা আমি একটা সার্টিফিকেশন করছি, এখন আমি সোশ্যাল মিডিয়াতে ঢুকলে খুব বেশি একটা প্রবলেম নেই। কারণ আমার তো মনে হয় যে এত ম্যাসিভ ইনফরমেশন ভাই, এত ইনফরমেশন কি আসলে মানুষ প্রসেস করতে পারে কিনা? পারে না। কিন্তু আপনি যদি চিন্তা করে দেখেন, আজকাল একদিনে মানুষ যেই পরিমাণে ইনফরমেশন তার ব্রেনে যায় কনজিউম করে, সেটা 100 বছর আগে মানুষ কয়েক মাসেও যেত না তার মাথায়। এক ঘন্টার মধ্যে আমরা হয়তো 100টা ছবি দেখি। 100টা ছবি কিন্তু ব্রেনের উপরে অনেক বড় লোড ফেলে। মানুষের ব্রেন কখনোই এই পরিমাণের ইনফরমেশন এত কম সময়ে নেওয়ার জন্য বানানো হয়নি। একটা ভিডিও চিন্তা করে দেখেন যে ভিডিওর মধ্যে কি পরিমাণে ইনফরমেশন আছে। তো 1 ঘন্টার মধ্যে আমরা আজকে যেই পরিমাণে ইনফরমেশন অ্যাবজর্ব করছি ব্রেনের মধ্যে, সেটা 100 বছর আগেও মানুষ হয়তো 10 বছরেও কনজিউম করতো না। তো মানুষের ব্রেইনের জন্য এটা কিন্তু একটা বড় ওভারলোড। তো এই কারণে আমি এই ওভারলোড নিতে নিতে কি আমরা একটু অভ্যস্ত হয়ে যাচ্ছি? অভ্যস্ত সবাই কিন্তু হচ্ছি না, কারণ এই ওভারলোডের কারণে আমরা ইমপেশেন্ট হয়ে যাচ্ছি, আমাদের ধৈর্য কমে যাচ্ছে, আমরা অনেক বেশি ম্যাটেরিয়ালিস্টিক হয়ে যাচ্ছি, নিজের ইগো বেড়ে যাচ্ছে অনেক বেশি। তারপর সোশ্যাল মিডিয়াতে যে হার্মগুলো হয় সেগুলো তো হচ্ছে ইনফরমেশন ওভারলোড থেকেই। ওভারঅল দেখা যায় যে মানুষ তার লাইফটা নিয়ে খুব একটা এখন আর ঠান্ডা মাথায় চিন্তা করে যে ডিসিশন নিবে, ঠান্ডা বা স্যাটিসফাইড না। হ্যাঁ, সে একে তো তার লাইফ নিয়ে স্যাটিসফাইড না, তারপরে তার ডিসিশনগুলো হচ্ছে খুব হুটহাট ডিসিশন হচ্ছে, ইম্পালসিভ হচ্ছে, এবং ইম্পালসিভ ডিসিশনগুলো হচ্ছে সে যা দেখে তার উপর বেস করে। খুবই ম্যানিপুলেটিভ, কিন্তু আপনাকে খুবই ম্যানিপুলেটিভ। এমন এমন ইনফরমেশন ফেসবুক কিন্তু কন্টিনিউয়াসলি, আমি যেটা দেখছি ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু আমি দেখি যে ও মোটামুটি ওর প্যাটার্নের মধ্যেই থাকে, বাট ফেসবুক যেটা করে, ফেসবুক একটু পর পর আজারা জিনিসপত্র দিয়ে ধরেন টোপ দিতে থাকে, বল কি এটা কি একটু দেখবা কিনা, এটা একটু মানে আমি খেয়াল করে দেখছি যে আমি ওই যে অনেক সময় অনেকে বলে না যে ভাই তুমি ফেসবুকের ভিতরে এক কাজ করো, তুমি যা শিখতে চাও, যা পড়তে চাও, বা তুমি হয়তো বা ডেভেলপমেন্ট শিখতেছো, ওই টাইপের পেজে লাইক দিয়ে রাখো, বাকি সব ডিসলাইক দাও বা ওই যে ক্রস দিয়ে দাও, তাহলে কাজ হবে। আমি এরকম করে দেখছি, কিন্তু আমি দেখছি যে ফেসবুক কোনোভাবেই ওই শান্তিতে আপনাকে থাকতে দিবে না। ও কিছুক্ষণ পরে কিছু না কিছু একটা আকামো দেখাবেই, যাতে করে আমার অ্যাটেনশনও ব্রেক করতে পারে, এবং সে আমাকে একটা ডিফারেন্ট জনরা সবসময়, ওর একটা টার্গেটই থাকে যে আমাকে কিছু না কিছু নতুন একটা ইন্টারেস্টের ভিতরে ঢুকাবে, আমাকে একটা সিঙ্গেল ইন্টারেস্টে থাকতে দিবে না। বাট আমি ইউটিউবের ক্ষেত্রে দেখছি এই জিনিস ওই রকম হয় না। ইউটিউব মোটামুটি ওর প্যাটার্নের ভিতরেই থাকে। ও ধরেন হঠাৎ করে আনরিয়েলিস্টিক, বা আমি কখনো এই টাইপের ভিডিও দেখিই নাই, ধরেন নাচ গান বা এই টাইপের কোনো কিছু দেখি না, কোন নায়ক নায়কের কী হয়েছে আমি দেখিই নাই। ফেসবুক কিন্তু আমি ধরেন কোনো নায়ক নায়কের পেজটেজ এরকম জায়গাতে আমার এমন না যে আমি ফলো দিয়ে রাখছি বা লাইক করে রাখছি বা বেশি, এবং ওই জায়গাতে আমি আনফলো করে দিচ্ছি, তারপরেও দেখি যে কিছুদিন পরে ধরেন ও কিছু না কিছুতে ও একটা দিয়ে বসে আছে। আমরা তো ডিসকাস করতে পারি সোশ্যাল মিডিয়াগুলো এই যে অ্যালগোরিদমগুলো তৈরি করে, এগুলোর পিছনে তাদের অনেক ইভিল প্ল্যান আছে, তারা অনেক ইভিল প্ল্যান আছে। যেমন এই অ্যালগোরিদমগুলো, সোশ্যাল মিডিয়াগুলো তৈরি করে কন্ট্রোভার্সিকে প্রমোট করার জন্য, কারণ তারা জানে মানুষ কন্ট্রোভার্সি পছন্দ করে। আপনি দেখবেন যে আপনার সোশ্যাল মিডিয়া ফিডে একবার স্ক্রোল করার পরে যদি আপনি কোনো কন্ট্রোভার্সি দেখতে না পান, হয়তো আপনি ফোন রেখে দিয়ে চলে যাবেন, কিন্তু স্ক্রোল করার পর একটা কন্ট্রোভার্সি দেখবেন, আটকায় যাবেন, আবার একটু স্ক্রোল করে আরেকটা কন্ট্রোভার্সি দেখবেন, আটকায় যাবেন। তো এই সোশ্যাল মিডিয়াগুলো জানে যে মানুষকে কন্টিনিউয়াসলি কন্ট্রোভার্সি দেখাতে হবে। সেই কন্ট্রোভার্সি তো বহু রকম আছে। সেই কন্ট্রোভার্সি হতে পারে আপনাকে হয়তো একটা কন্ট্রোভার্সাল তর্ক চলছে কারোর মধ্যে, সেটা দেখাবে। দুই দলের মধ্যে মারামারি চলছে, সেটা দেখাবে। হয়তো আপনাকে ভায়োলেন্ট ভিডিও দেখাবে, বা হয়তো আপনাকে ইনডিসেন্ট কন্টেন্ট দেখাবে, বা হয়তো মহিলাদের কিছু দেখাবে যেটা দেখে আপনি কন্ট্রোভার্সির মধ্যে আটকায় যাবেন। সো কন্টিনিউয়াসলি আপনাকে ওরা চেষ্টা করে কন্ট্রোভার্সি দেখানোর, এবং এটা আমাদের একটা দোষ যে আমরা কন্ট্রোভার্সিকে বেশি অ্যাটেনশন দিই। আমি যদি নিজেকে ট্রেন করতে পারতাম যে আমি কন্ট্রোভার্সিটা কোনো কিছু আমি গায়ে মাখি না, আমি ফেসবুকে যাব, দেখি কাজের কিছু ইনফরমেশন পাওয়া যায় কিনা, নেওয়া হলে আমি বন্ধ করে দিয়ে চলে যাব। কিন্তু বেশিরভাগ মানুষ এটা পারে না কন্ট্রোল করতে নিজে। মানুষের ব্রেনের উপর কি কন্ট্রোল অত বেশি একটা থাকে না এরকম কোনো কিছু? মানুষ তো আজকাল যেটা হয়েছে যে বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করার কারণে তার নিজের উপরে কন্ট্রোল আস্তে আস্তে হারিয়ে ফেলছে, কিন্তু এটা একটা বড় সমস্যা। আগেকার মানুষ যে ঠান্ডা মাথায় বসে ধীরে সুস্থে চিন্তা করতে পারতো, এখনকার মানুষ পারে না। এর একটা বড় কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া। একে তো ইনফরমেশন ওভারলোড, ব্রেইন কোনো সময়ই পাচ্ছে না যে একটু ঠান্ডা মাথায় বসে চিন্তা করবে। যখনই আমার ব্রেইন একটু রিল্যাক্স হয়, আমি একটু ধীরস্থির হয়ে বসি, সাথে সাথে আমি আমার ব্রেইনকে কন্টিনিউয়াসলি সোশ্যাল মিডিয়া থেকে ইনফরমেশন দিয়ে ওভারলোড করে মাথাটা শেষ করে ফেলি।
সো আমি যে ঠান্ডা মাথায় 10 মিনিট চিন্তা করব, ওটাকে তো আমরা ভাবি এন্টারটেইনমেন্ট। হ্যাঁ, সেটাই কিন্তু একটা খুব বড় ভুল ধারণা, যে আমি যদি আমার ব্রেনকে কিছুই না করে 10 মিনিট চুপচাপ বসে থাকতে দিতাম, সাথে সাথে আমার ব্রেন অনেক ক্রিয়েটিভ চিন্তা করা শুরু করতো, আমার লাইফের ভুল ডিসিশনগুলো রিভিউ করা শুরু করতো, এটা করা শুরু করতো যে প্ল্যান কি করতে হবে নেক্সট। ডেঞ্জারাস আছে, কিন্তু সেটা এখন আমরা হতেই দেই না, আমি ব্রেনকে ওই সময়টাই দেই না। 1 মিনিটও চুপ করে বসে থাকি না। 1 মিনিট বসার সাথে সাথে শুরু হয় মোবাইল ফোনে স্ক্রল করা, ব্রেন ওভারলোড করে ফেলা, ইনস্ট্যান্ট রিয়্যাক্ট করা। এই যে রিয়াকশনগুলো ফেসবুকেতে দেওয়াই হয়েছে যাতে ইনস্ট্যান্টলি রিয়্যাক্ট করি, কিছু হইলে কমেন্ট করতে হবে, একেবারে কমেন্ট করতে হবেই, আমি একটা মতামত দিতে হবে, জানি আর না জানি কিছু একটা তো আমাকে বলতে হবেই। ব্যাস এইভাবে করে মানুষকে একেবারে শেষ করে ফেলা হচ্ছে সোশ্যাল মিডিয়া। কিন্তু এই যে মানুষকে শেষ করে ফেলা হচ্ছে, আমি একটা জিনিস খেয়াল করে দেখছি যে অনেক শিক্ষিত মানুষও কিন্তু বুঝতে পারে না যে সে তিলে তিলে এটার কারণে শেষ হয়ে যাচ্ছে। এখন এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন? এটার পিছনে মানে অনেক সাইকোলজি রিসার্চ আছে। এই যে মেটা, তারা যে হোম ফিডের অ্যালগরিদম বানিয়েছে, তারা একটা অনেক বড় সাইকোলজিস্ট টিমকে হায়ার করেছিল, যে খুঁজে বের করো কিভাবে অ্যালগরিদম লিখলে মানুষের সাইকোলজিকে আমরা ইউজ করে মানুষকে আটকিয়ে ফেলতে পারবো, সে হোম ফিড থেকে বেরোতে পারবে না। কারণ আপনি দেখেন যে আপনি যদি ফেসবুকের ইউজারদেরকে 10% বেশি সময় রাখতে পারেন, তাহলে তো মেটার রেভিনিউ 10% বেড়ে যাবে, সে আরও বেশি অ্যাড দেখাতে পারবে। তো আপনাকে 1 ঘন্টার জায়গায় 1 ঘন্টা 10 মিনিটও যদি রাখা যায়, মেটার অনেক বড় লাভ। তো এই কারণে ওরা যত খরচ করার দরকার করে চেষ্টা করেছে যে এমন অ্যালগরিদম বানানো যাতে আপনি বেরোতে না পারেন। এখন হিকমার কথা অনেকে ভাইয়া জানে, তো হিকমা কাইন্ড অফ তো এরকম একটা ফিলোসফি থেকে তৈরি করা যে এটা ফেসবুকের অল্টারনেটিভ হবে। এখন মানে হিকমার ক্ষেত্রে জিনিসটা কিভাবে কাজ করবে? হিকমার ক্ষেত্রে কি আপনারা অ্যালগরিদমটা এমনভাবে ডিজাইন করবেন, হয়তো বা হিকমাতে এরকম খারাপ কোনো কন্টেন্ট থাকবে না, বাট স্টিল আপনি যদি ভালো কন্টেন্টও অনেক বেশি সময় নিতে থাকেন বিষয় মানে ঘটনাটা কি ভাই এরকম যে ধরেন হিকমার ভিতরে কোনো নাচ গান নাই, কোনো ওই নায়ক নায়িকার ওইরকম কন্ট্রোভার্সিয়াল কোনো জিনিসপত্র ধরেন হিকমার মধ্যে নাই, তাইলে কি হিকমাতে মানুষজন জাস্ট যতটুকু ইনফরমেশন দরকার ততটুকু নিয়েই কি বের হয়ে যাবে, নাকি বিষয়টা এরকম যে ভালো কন্টেন্টও কি মানুষের ব্রেন কন্টিনিউয়াসলি দেখতে মন চায় কিনা, এরকম কোনো কিছু আছে কিনা ভাই? আমরা তো প্রথমে হিকমা কি ইন্ট্রোডিউস করে দিতে পারি। হ্যাঁ প্লিজ, যারা হিকমা সম্পর্কে জানেন না, যে হিকমা হচ্ছে আমরা চেষ্টা করছি সোশ্যাল মিডিয়ার একটা অল্টারনেটিভ নিয়ে আসার, যেখানে সোশ্যাল মিডিয়ার যে সমস্যাগুলো, মানুষের যে এত বড় ক্ষতি হচ্ছে, এই ক্ষতিগুলো থাকবে না। সোশ্যাল মিডিয়াতে তো অনেক রকমের অন্যায় হয়। আমি যেরকম মেটাতে থাকতে যে হাই সিভিরিটি হার্ম টিমগুলোকে ম্যানেজ করতাম, আমরা সেখানে যে হার্মগুলো ডিল করতাম প্রায় 138 রকমের হার্ম ডিল করতাম আমরা। বুলিং, হ্যারাসমেন্ট, থ্রেট, ভায়োলেন্স, রোমান্টিক স্ক্যাম, ইম্পারসোনেশন স্ক্যাম, ফিনান্সিয়াল স্ক্যাম, তারপরে চাইল্ড অ্যাবিউজ থেকে শুরু করে সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, এরকম বিরাট, সুইসাইড, মার্ডার, তারপরে অর্গানাইজড ভায়োলেন্স, এরকম বহু রকম হার্ম ছিল যেগুলো আমরা ডিল করতাম। তো আমরা চেষ্টা করেছি যে এরকম একটা সোশ্যাল মিডিয়া বানানোর যেখানে এই হার্মগুলোকে যতটুকু সম্ভব কমিয়ে ফেলার চেষ্টা করা। আমাদের মেইন ফোকাসই থাকবে হার্মগুলো হতে না দেওয়া। আর একই সাথে আমরা চাই না এরকম একটা অসুস্থ অ্যালগরিদম তৈরি করতে যারা মানুষকে নষ্ট করে ফেলছে, মানুষকে অসুস্থ করে ফেলছে। আমরা চাই যে হিকমাতে মানুষ যেই সময়টুকুই থাকুক, সেই সময়টুকুই যেন তার কাজে লাগে, তার বেনিফিট হয়, তার ক্ষতি যেন কম হয়। তো এখন কন্ট্রোভার্সি যে থাকবে না তা না, কারণ এখানে মানুষ আসবে, পোস্ট করবে, এবং মানুষ তো বেশিরভাগ সময় কন্ট্রোভার্সি নিয়ে থাকতে পছন্দ করে। দেখা যাবে কন্ট্রোভার্সি নিয়ে পোস্ট হচ্ছে, মানুষ সেগুলোতে এঙ্গেজ হচ্ছে। তো আমরা চেষ্টা করব যে সেগুলোকে যতটুকু সম্ভব শালীন করা যায় এবং যতটুকু সম্ভব ক্ষতিগুলো কমানো যায় যেন। এবং এর জন্য আমাদের কন্টেন্ট মডারেশন টিমও আছে, যারা খেয়াল রাখে যে মানুষের হোম ফিডটা যেন ক্ষতির বেশির দিকে না যায়, যতটুকু সম্ভব মানুষের জন্য কাজের হোক। এখন এটার একটা সমস্যা হচ্ছে যে মানুষ দেখা যাবে ফেসবুকে 2 ঘন্টা থাকে, হিকমাতে হয়তো 10 মিনিট পরে বোর্ড হয়ে চলে যাবে, আবার ফেসবুকে ব্যাক করবে, ওই সমস্যাটা আছে। তো আমরা আশা করছি যে যারা হিকমা ব্যবহার করবে তারা একটা সময় গিয়ে দেখবে যে যতক্ষণ আমি হিকমা ব্যবহার করি আমি শান্তিতে থাকি, আমার ভালো লাগে। ফেসবুকে যাওয়ার সাথে সাথে আমার খারাপ লাগা শুরু হয়, একটা এংজাইটি, মানসিক চাপের মধ্যে আমি ভোগা শুরু করি। আমরা আশা করছি যে তখন মানুষ হয়তো আস্তে আস্তে ফেসবুক ছেড়ে হিকমার দিকে বেশি আসা শুরু করবে। সে যখন দেখবে যে আমি 1 ঘন্টা দিলাম হিকমাতে, এই 1 ঘন্টায় তো আমি অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম, অনেক ভালো ভালো কাজ করলাম, তখন হয়তো তারা এই হিকমার দিকে বেশি সময় দিবে। তো এটাই আমাদের ইচ্ছা, এটাই আমাদের মিশন। আমরা চাই মানুষকে ক্ষতিকর সোশ্যাল মিডিয়া থেকে ভালো সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসে। বাট একই সাথে আরেকটা ব্যাপার আছে যে এই যে পাবলিক সোশ্যাল মিডিয়াগুলো, এগুলোতে অনেক সেন্সরশিপ হয়। এখানে ইসলামিক স্কলারদের অ্যাকাউন্ট মিলিয়ন ফলোয়ার থাকলেও একদিন এসে হঠাৎ বন্ধ করে দেওয়া হয় এবং অ্যাপিল করে ফেরত পাওয়া যায় না।
অনেক কন্টেন্ট ক্রিয়েটররা আছে যারা 10 বছর স্পেন্ড করে প্রায় হয়তো 1 মিলিয়ন ফলোয়ার বানিয়েছে, একদিন তার অ্যাকাউন্ট ফেসবুক ইউটিউব বন্ধ করে দিল, তার সব কাজ শেষ, সে সব কিছু হারিয়ে ফেললো। তো এরকম যেন না হয়, আমরা এরকম প্ল্যাটফর্ম বানাবো। মাহফিল হচ্ছে আরেকটা ইউটিউবের মতো প্ল্যাটফর্ম, হিকমা ফেসবুক টাইপের একটা প্ল্যাটফর্ম। এখানে এরকম অন্যায় হবে না, এরকম আমরা অন্যায় হতে দিব না। এখানে মানুষ যদি সময় নিয়ে স্পেন্ড করে একটা বড় ফলোয়ার বেস তৈরি করে, অনেক কন্টেন্ট তৈরি করে, একদিন হঠাৎ করে সে হারিয়ে ফেলবে, কোনো অভিযোগ করতে পারবে না, এরকম অন্যায় আমরা এখানে করব না। তো এই কারণে আমি বলবো যে যারা কন্টেন্ট ক্রিয়েটররা আছেন, আপনারা হয়তো অনেক সময় মনে করতে পারেন যে আমার 1 মিলিয়ন ফলোয়ার আছে, আমার কোনোদিন কিছু হবে না, আমার অলরেডি 5 মিলিয়ন ভিডিও ভিউ হয়ে গেছে, সো আমাকে নিশ্চয়ই ইউটিউব কোনোদিন বন্ধ করবে না। আপনার থেকে অনেক বড় বড় লেভেলে কন্টেন্ট ক্রিয়েটরদের অ্যাকাউন্ট ইউটিউব একদিন বন্ধ করে দিয়েছে। এরকম একটা দুইটা না, শত শত হচ্ছে, প্রতি মাসেই হচ্ছে, প্রতি মাসে শত। ইভেন আমি মেটাতে থাকতে দেখতাম প্রতিদিন শত শত প্রো প্যালেস্টাইনের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হতো। তো এটা যে কোনো সময় আপনারা সব কিছু হারিয়ে ফেলতে পারেন। তো আমি সাজেস্ট করবো যে আপনারা আস্তে আস্তে এই আমাদের প্ল্যাটফর্মগুলোতে আসুন, এখানে একটু সময় দিন, মানুষকে নিয়ে আসুন, একটা সুস্থ প্ল্যাটফর্ম তৈরি করি যেখানে আপনিও শান্তিতে থাকবেন, আপনার ভিউয়াররাও শান্তিতে থাকবে, এবং একদিন আপনার সবকিছু হারিয়ে ফেলার রিস্ক থাকবে না। মানুষের জীবনে কিভাবে ফান্ডামেন্টালি সোশ্যাল মিডিয়ার কোনো প্রয়োজনীয়তা আছে? ধরেন মাহফিলের ভিতরে ঢুকলাম, ঢুকে আমার বিভিন্ন ধরনের জ্ঞান আহরণ করা দরকার, আমি হয়তো প্রোগ্রামিং শিখতে চাই, অথবা আমি কোনোটা স্কিল শিখতে চাই, কোনো কিছু শিখতে চাই, আমি সেটা মাহফিল বা ইউটিউব থেকে দেখলাম। কিন্তু সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক পার্টিকুলারলি এই টাইপের একটা জিনিসের অবশ্যই নিড আছে। আমার কাছে মনে হয় যে হোয়াটসঅ্যাপের নিড আছে বা মেসেঞ্জারের নিড আছে, যেটা দিয়ে আমি মানুষের সাথে কমিউনিকেট করতে পারি, কারণ কমিউনিকেশনটা আসলেই খুবই গুরুত্বপূর্ণ। এবং বিশেষ করে ফোনের ভিতরে তো ফান্ডামেন্টালি আমরা কল করার জন্যই আসলে ফোনের আবিষ্কার, বা এটা সেটা যে এক জায়গা থেকে আরেক জায়গায় আমি কথা বলতে পারবো, সেটার অবশ্যই আমি একটা প্রয়োজনীয়তা দেখি। কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ার ভিতরে অনেক অনেক ইনফরমেশন থাকে এবং স্ক্যাটার্ড ওয়েতে ইনফরমেশন থাকে। ধরেন আমার 100 যদি ফ্রেন্ড লিস্টে মানুষজন থাকে, 100 জন কিন্তু 100 জিনিস পোস্ট করে এবং খুবই ডাইভার্স জিনিসপত্র। তো এই জিনিসটাকে ভাই আপনি কিভাবে দেখেন? মানুষকে কানেক্ট করতে পারলে অনেক সুবিধা আছে। যেমন মানুষকে তখন ম্যানিপুলেট করা কঠিন হয়ে যায়। একটা দেশের সরকার বা একটা দল মানুষকে তখন আর সহজে ম্যানিপুলেট করতে পারে না, কারণ মানুষ এখন কমন অনেক ইনফরমেশন পেয়ে যাচ্ছে, সে বুঝতে পারে যে কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা সে অনেকখানি বুঝতে পারে। প্লাস মানুষকে কানেক্ট করতে পারলে মানুষের মধ্যে যত বেশি যোগাযোগ হবে, দেখা যাবে তত বিজনেস ডেভেলপমেন্ট হচ্ছে, তত সে প্রোডাক্ট সেলস করতে পারছে। কেউ হয়তো কোর্স বানিয়েছে, সে তত বেশি মানুষের কাছে কোর্স দিতে পারছে। তো এভাবে অনেক বেনিফিট আছে। যেমন আপনি গাজার ব্যাপারটাই দেখেন, সোশ্যাল মিডিয়া না থাকলে কিন্তু আমরা জানতামই না এই যে আজকে এত $1 বিলিয়ন হেল্প যাচ্ছে গাজাতে, এটা সম্ভবই হচ্ছে সোশ্যাল মিডিয়াগুলোর কারণে। না হলে গাজাকে ইসরায়েল শেষ করে ফেলতো, আমরা হয়তো জানতামই না। তো এরকম অনেক দেশে মুসলিমদের উপরে জিনজিয়াংয়ে যেটা হচ্ছে, এটা তো আমরা জানতেই পারতাম না যদি সোশ্যাল মিডিয়া না থাকতো। গভর্নমেন্টগুলো যতভাবে সম্ভব এটাকে চেপে যেত। তো সোশ্যাল মিডিয়াতে যেটা একটা বড় বেনিফিট হয়েছে যে জার্নালিজম এখন একদম ওপেন হয়ে গেছে, যে কেউ যে কোনো জায়গা থেকে শেয়ার করতে পারছে সত্যিকারের ঘটনা, আসল ঘটনা কি হচ্ছে। আমাদেরকে টিভি বা নিউজ পেপারগুলো আগে আমাদেরকে যা বলতো, যেভাবে বলতো সেটাই আমরা বুঝতাম, এখন আর ওই পাওয়ারটা তাদের নেই। তো এটা একটা অনেক বড় বেনিফিট হয়েছে। আমার ধারণা যখন পপুলেশন এত বড় স্কেলে যাবে, 6 বিলিয়ন 8 বিলিয়ন হয়ে যাবে, তখন এইটার দরকারটা খুব বেশি আছে। যখন পপুলেশন কম ছিল, দেশে পপুলেশন অনেক কম ছিল, অল্প মানুষের মধ্যে গ্রামগুলো ছিল, তখন হয়তো দরকার ছিল না, কিন্তু এখন খুব দরকার। না, এটা আপনি একটা খুবই ইন্টারেস্টিং পার্সপেক্টিভ বলছেন। এইভাবে অবশ্য আমি চিন্তা ভাবনা করে দেখি নাই, কারণ আসলে ইনফরমেশনগুলো অনেক বেশি ডেমোক্রেটিক হয়ে গেছে। এখন ইনফরমেশন নিয়ে ম্যানিপুলেট করার সুযোগ একটু কম থাকে, কারণ এত সোর্স থেকে ইনফরমেশন আসতে থাকে। তো দেখা যায় যে ইনফরমেশন মানে কয়েকটা সোর্স থেকে ভ্যালিডেট করারও একটা সুযোগ আমাদের অনেক সময় থাকে। আচ্ছা, এখন ভাইয়া আসলে যে জায়গাটাতে যাইতে চাই, আমি রিসেন্ট আমি একটা জিনিস চিন্তা করতেছিলাম যে এখন বাংলাদেশের কনটেক্সটে যদি আমরা চিন্তা করি, আমাদের কাছে মোটামুটি টু সাম এক্সটেন্ট সবারই এখন মোটামুটি ভালো রকমের ইন্টারনেট আছে, ইলেকট্রিসিটিও কম বেশি বাংলাদেশে এখন ভালোই থাকে, এবং যত ধরনের ফ্যাসিলিটিস আসলে থাকা দরকার মোটামুটি এখন মেজরিটি মানুষজনের কাছে মোবাইল ফোন আছে। আর একটা মোবাইল ফোন থাকা মানে পুরা পৃথিবী, মোবাইল ফোন আর একটা ইন্টারনেট, এই দুটো জিনিস থাকা মানে হইতেছে আপনি পুরো পৃথিবীর সমস্ত ইনফরমেশন আপনার কাছে। এখন আপনি মুখ দিয়ে বলার আগেই একটা জিনিসের অ্যান্সার আপনি পেয়ে যাইতে পারেন, আপনি চ্যাটজিপিটি কল্যাণে বলেন বা জেমিনি বলেন বা ডিফারেন্ট ইসে। বাট স্টিল আপনি দেখবেন যে এখনও প্রচুর পরিমাণে মানুষ অনেক মানে
নর্মাল একটা জিনিস তার ক্যারিয়ার নিয়ে বা তার জীবন নিয়ে বা ইনফ্যাক্ট ধর্মীয় জিনিসপত্র, ইনফ্যাক্ট আপনি চ্যাটজিপিটির কাছে কিন্তু ধর্মীয় জিনিসপত্র জিজ্ঞাসা করতে পারেন যে আমার লাইফে ডেঞ্জারাস আমি বলবো। আচ্ছা এটা একটু বলেন তো কেন, কারণ কি ভাই, কারণটা কি? সোশ্যাল মানে এই চ্যাটজিপিটির কাছে কি ধর্মীয় কোশ্চেন করা উচিত কিনা? হ্যাঁ মানে সমস্যাটা হচ্ছে আমি কিন্তু করি প্রায় সময়। হ্যাঁ করি, কিন্তু আপনি যদি চিন্তা করে দেখেন এআই গুলো কিভাবে কাজ করে। এই এআই গুলো যেটা করে যে তাকে বিভিন্ন ইসলামিক আর্টিকেল, ওয়েবসাইট, অনেক কিছু ফিট করা হয়েছে যেগুলো অনেকগুলোই কারেক্ট না। আচ্ছা, তো ও তো আর জানে না কোনটা কারেক্ট কোনটা ভুল। তো ও এর আগে যা দেখেছে, তাকে যা ট্রেনিং করা হয়েছে সেটার উপর বেস করে সে একটা অ্যান্সার দেবে। কিন্তু এই অ্যান্সার দেওয়ার সময়ও এআইতে যেটা হয় হ্যালুসিনেশন বলে, যে সে নিজের মন মতো অনেক সময় অনেক কিছু বলে ফেলে, যেটা শুনে মনে হবে যে সে জেনে শুনে খুব কনফিডেন্টলি অ্যান্সারটা দিচ্ছে, কিন্তু এই অ্যান্সারটা পুরোপুরি তার বানানো অ্যান্সার, কিন্তু আমি কিন্তু সেটা বুঝতে পারবো না। তো এইটা হচ্ছে সমস্ত জিপিটি যেটা আর কি, জিপিটি গুলোর একটা কমন প্রবলেম, যে তারা অনেক সময় হ্যালুসিনেশন হয়। যেমন একটা মানুষও অনেক সময় দেখা যায় যে তাকে যদি আমরা 20-30 বছর আগের একটা কিছু ঘটনা বলতে বলি, দেখা যাবে সে হয়তো কিছু কিছু জিনিস নিজে কল্পনা করে বলে ফেলেছে, সে মনে করছে সেটা সত্যি, কিন্তু অ্যাকচুয়ালি এটা তার কল্পনা ছিল। তো জিপিটির বেলায় সেটা হয় এবং অনেক বেশি হয়, সে মনে করে এটা সত্যি কিন্তু আসলে এটা তার কল্পনা। তো এই কারণে ইসলামিক ব্যাপারগুলো জিপিটির কাছ থেকে, সিম্পল ব্যাপার হলে ঠিক আছে, কিন্তু জটিল ব্যাপারগুলো জিপিটির কাছে না যাওয়াই বেটার। যদি যেতে হয় খুব স্পেশালাইজ জিপিটির কাছে যেতে হবে। চ্যাট জিপিটি কিন্তু স্পেশালাইজ না, ইসলামিক ট্রেনিং এ তাকে দেওয়া হয়নি। ইসলামিক কি কোনো কিছু স্পেশালাইজ জিপিটি আছে, যেমন আক্কাল নামে একটা আছে, AQQAL.com। ওখানে বেশ কিছু ইউনিভার্সিটি কোলাবোরেট করে তারা প্রায় 100,000-এর মতো ইসলামিক বই তাকে জিপিটিকে দিয়ে ট্রেন করিয়েছে। তো এই আক্কাল সাধারণত যখন অ্যান্সারগুলো দেয়, সে বলতে পারে যে আমি অমুক বইয়ে অমুক স্কলার এই কথা বলেছে, এই হচ্ছে তার এক্সপ্লেনেশন। তো সে যখন অ্যান্সারগুলো দেয় সেটা রেগুলার চ্যাট জিপিটি বা অন্য এআই থেকে অনেক বেটার, হয়তো 90% অ্যাকুরেট হবে। তো আমি সাজেস্ট করবো ইসলাম সম্পর্কে জানতে চাইলে ওই আক্কাল থেকে গিয়ে তারপরে অ্যান্সারটা নেওয়ার। এরকম একটা আছে আনসারি চ্যাট, যেটা খুব একটা অ্যাকুরেট না, ওরা খুব পপুলার হয়ে গেছিলো, কিন্তু আমি এটা ইউজ করতে গিয়ে দেখেছি যে ওর ট্রেনিংটা অত ভালো না, ও অনেক ভুল করে। বাট আক্কাল দেখলাম বেশ ভালোই অ্যান্সার দেয়। বাট তারপরে অবশ্যই মানে এন্ড অফ দ্য ডে ইসলামিক স্কলাররা যেই লেভেলের ট্রেনিংয়ের মধ্যে দিয়ে গিয়ে ফাইনালি তারা রেডি হয় মানুষকে উত্তর দেওয়ার জন্য, সেই ট্রেনিং একটা কম্পিউটার কখনো পারবে না। এটা কারণ কি? এটা কারণ হচ্ছে যে আপনি চিন্তা করে দেখেন যে একজন মানুষ যখন ট্রেনিং নেয়, সে প্রথমে আরবি ল্যাঙ্গুয়েজটা খুব ভালোভাবে শিখে, সে কোরআন মুখস্থ করে, সে অনেক হাদিস শেখে, তারপরে তাকে শেখানো হয় যে কিভাবে রাইট ওয়েতে প্রবলেম সলভ করতে হবে মানুষের প্রবলেম। যেটা ফিকের একটা অনেক বড় ট্রেনিং আছে, সেখানে তাকে অনেক প্রিন্সিপাল শেখানো হয় যে এই প্রিন্সিপালগুলো অ্যাপ্লাই করে কিভাবে মানুষের প্রবলেমের উত্তর দেওয়া যায়, এবং তাকে হাজার হাজার প্রবলেম দেওয়া হয় এবং সেটার ফাতোয়া লিখতে বলা হয়। সেই ফাতোয়াগুলো ভেরিফাই করা হয় যে সে ঠিক মতো লিখতে পেরেছে কিনা, তার এতদিনের ট্রেনিং কারেক্টলি ট্রেনিং হয়েছে কিনা, হলে তারপরে সে কোয়ালিফাইড হয় ফাতোয়া দেওয়ার জন্য। তো এই ট্রেনিং তো চ্যাট জিপিটির নেই। চ্যাট জিপিটিকে যদি ফাতোয়া দিতে বলা হয় সে দিবে, কিন্তু তাকে কিন্তু কেউ ভেরিফাই করে নাই যে সে যে 1000টা ফাতোয়া দিয়েছে তার মধ্যে কয়টা কারেক্ট কয়টা ভুল। তো এই জিপিটিগুলো এই কারণে যেটা হয় যে যেহেতু তাদের ট্রেনিংয়ের ভেরিফিকেশন খুব কমই হয়, এই কারণে তারা যে ভুলগুলো করছে সেগুলো সে জানে না যে সে ভুলগুলো করছে। যেই কোশ্চেনটা থেকে আমরা এখানে চলে আসছি সেটা ছিল এরকম যে আমাদের কাছে এখন সবগুলো রিসোর্স মোটামুটি আছে, বাট স্টিল আমরা একটা অজ্ঞতার মধ্যে অলমোস্ট থাকতে একটু পছন্দ করি। এটার কারণটা কি? আপনি পুরো জিনিসটা কি? কারণ হচ্ছে যে আমরা ইনফরমেশন নেই, কিন্তু আমরা তো নয়েজ নেই, আমরা তো ইউজফুল ইনফরমেশন কম নেই। আপনি চিন্তা করে দেখেন যে আপনি ফেসবুকে যদি 1 ঘন্টা স্পেন্ড করেন, কতক্ষণ টাইমে আপনি ইউজফুল ইনফরমেশন পাবেন আর কতক্ষণ টাইমে আপনি শুধু ফালতু নয়েজ পাবেন। নয়েজ দিয়ে তো আমাদের ব্রেইন ভরে যাচ্ছে। আপনি দেখবেন যে কোরআনে বলা আছে মানুষের সাকসেস হওয়ার জন্য একটা কন্ডিশন হচ্ছে তাকে উলুল আলবাব হতে হবে, মানে হচ্ছে যার ক্লিয়ার ইন্টেলেক্ট আছে, যার মাথা পরিষ্কার, সে ক্লিয়ারলি চিন্তা করতে পারে। এই চিন্তা করতে পারার সিদ্ধান্ত কি সে নিজে নিতে পারে? এটা ডিপেন্ড করে যে একটা মানুষের ট্রেনিংয়ের উপর ডিপেন্ড করে যে সে কতখানি সে চিন্তা করতে পারবে কি পারবে না। এখন একজন মানুষ যদি সেকুলার লাইনে পড়াশোনা করে চিন্তা করে যে আমি এখন ফাতোয়া দেওয়ার যোগ্য হয়ে গেছি, তাহলে তো সমস্যা। সো একটা মানুষকে দেখতে হবে তার কোন সাইডে ট্রেনিং নিয়েছে সে। একটা ট্রেন্ড মাইন্ড খুব ইম্পর্টেন্ট, এবং ইসলামে এই জিনিসটা বলা আছে যে ট্রেন্ড মাইন্ড না হলে
যেই সাবজেক্টে তুমি ডিসিশন নেওয়ার চেষ্টা করছো ওটা নিও না, ট্রেন্ড মাইন্ডের কাছে যাও, যারা জানে তাদের কাছে যাও, যেটা কোরআনের একটা আয়াত। এর মানে হচ্ছে যে যারা ট্রেন্ড মাইন্ড এই প্রবলেম নিয়ে, তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে কীভাবে প্রবলেম সলভ করতে হয়, তাদের কাছে যাও। যেমন আমি যদি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে চাই, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিজনেস, আমি তো কখনো করবো না, তাই না? বা আমি একজন ডাক্তার, আমি ব্রিজ বানানোর ডিজাইন করতে যাব না। বা আমি আর্কিটেক্ট, আমি যাব না ওপেন হার্ট সার্জারি করতে। ইসলামের ব্যাপারে দেখা যায় ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট সবাই যাবে নিজে অ্যান্সার বের করে নিজে প্রবলেম সলভ করতে। কেন জানি ধর্মের বেলায় আর এগুলো কাজে লাগে না। তো এটাই হচ্ছে সমস্যা, যে আনট্রেইনড মাইন্ড যখন ইসলামিক প্রবলেম সলভ করতে যায় সে ভুল করবে। এই কারণে ট্রেনিংটা খুব দরকার। এই ট্রেনিংয়ের যে বিষয়টার কথা বললেন, তো ট্রেনিংয়ের বিষয়টা কি এরকম যে আমাকে একটা পার্টিকুলার জায়গাতে কন্টিনিউয়াসলি শিখে এরকম, বা ট্রেনিং যখন নিব তখন কি আমি শুধু একটা জায়গাতে আমার এক্সপার্টিস গ্রো হবে নাকি মাল্টিপল জায়গাতে হবে? ডিপেন্ড করে কিসের উপর ট্রেনিং নিচ্ছেন। যেমন আপনি যদি ধরেন আপনি যদি মেডিকেল সায়েন্সে যান, আপনি স্পেশালাইজড হলেন হার্ট সার্জারিতে, এখন আপনি নিশ্চয়ই আকুপাংচারে এক্সপার্ট না, আপনি নিশ্চয়ই ব্রেন ড্যামেজে এক্সপার্ট না, আপনি নিশ্চয়ই লিভার প্রবলেমে এক্সপার্ট না, ব্লাডার প্রবলেমে এক্সপার্ট না, তাই না? আপনার এক্সপার্টিস আপনি 6-7 বছর স্পেন্ড করবেন জাস্ট হার্ট নিয়ে। তো সেরকমই যে আজকাল মানুষের হিউম্যান সায়েন্সগুলো এত বড় এবং জটিল হয়ে গেছে যে দেখা যায় 7-8 বছর ট্রেনিং চলে যায় একটা খুব ছোট পার্টে এক্সপার্টাইজ নিতে। তো ইসলামিক সায়েন্সও সেরকম, যে একজন মানুষের অ্যাটলিস্ট 7-8 বছরের ট্রেনিং দরকার, সে যদি নিজেকে বলতে চায় আমি মোটামুটি হাদিস নিয়ে এখন অপিনিয়ন দিতে পারি, বা তার আবার 7-8 বছরের ট্রেনিং লাগবে সে যদি বলে যে হ্যাঁ আমি এখন শুধু পারিবারিক সমস্যা নিয়ে ফাতোয়া দিতে পারি, কিন্তু আমি পলিটিক্স নিয়ে কিছু জানি না, ইকোনমিক্স নিয়ে কিছু জানি না, সোশিয়োলজি নিয়ে কিছু জানি না, ইন্টারনেটের প্রবলেমগুলোতে আমি কিছু জানি না। তো এটাই যে ট্রেনিং কিন্তু খুব দরকার। আচ্ছা, একটা জিনিস আছে বা একটা কাইন্ড অফ আমার চিন্তা ভাবনা আছে যেটা একদম আমার খুবই পার্সোনালি আমার মাথার ভিতরে জিনিসটা আসছে। বাংলাদেশের মতো একটা জায়গায়, বা আমি পৃথিবীর কথা বলবো না, আমি বাংলাদেশের ভিতরে থাকলেই মনে হয় সবচেয়ে ভালো হবে। বাংলাদেশের মতো একটা জায়গাতে ধরেন ওমর আল জাবির বা মাহমুদুল হাসান সোহাগ, যার ধরেন দুনিয়াবি জিনিসপত্রতেও তার যথেষ্ট এক্সপার্টিস আছে, উপরওয়ালার রহমতে অনেক নলেজ জ্ঞান গরিমা সে গেইন করছে, অ্যাট দ্য সেম টাইম সে ধর্মীয় জায়গাতেও তার মানে অবাধ বিচরণ, এবং এখানেও তার জ্ঞানের মোটামুটি খুব ভালো একটা বিস্তরতা আছে। এবং এই টাইপের মানুষ মাল্টিপল বা শয়ে হাজারে নাই কেন? আমরা তো ধরেন বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, এবং এখানে অলমোস্ট 95% মানুষ মোস্ট লাইকলি মুসলিম। সেখানে তো ধরেন মানে এরকম মানুষজন বা এরকম স্কলার্স মানুষজন তো ধরেন শয়ে থাকার কথা। আমাদের ধর্মীয় স্কলার অনেক হয়তো বা থাকতে পারে, কিন্তু আমি যে জিনিসটা আসলে বোঝানোর চেষ্টা করতেছি, যার হয়তো বা দুনিয়াবি নলেজও আছে। কারণ দুনিয়াবি নলেজ যে কারণে প্রয়োজন, ধরেন আপনার এই যে এখন টেকনোলজির নলেজটা আছে, এই কারণে আল্লাহর অশেষ রহমতে আপনারা এখন এই যে মাহফিল, কাহাফ, এরকম ফ্যান্টাস্টিক জিনিসপত্র আপনি সহ আপনার টিমের অন্যান্য মানুষজন, এবং আমি তাদেরকে কয়েকজনকে পার্সোনালি চিনি, আমি জানি যে তাদেরও ইসলামিক নলেজ যথেষ্ট ভালো, অ্যাট দ্য সেম টাইম তারা ইঞ্জিনিয়ারিং দিকেও খুবই ভালো। সো এই যে এখন এই দুইটারই তো প্রয়োজনীয়তা আছে, আপনি একটাকে বাদ দিয়ে আরেকটা রাখে তো আসলে সম্ভব না। আপনি ধরেন অনেক ধর্মচর্চা করলেন বা অনেক কিছু করলেন, কিন্তু দুনিয়াবি জিনিসপত্র নিয়ে আপনার হয়তো বা অত নলেজ বা ওরকম কোনো কিছু, মানে এক হইতেছে দুনিয়াবি জিনিস নিয়ে কি একদম ইগনোরেন্ট থাকার কোনো সুযোগ আছে কিনা আমি আসলে জানি না এটার অ্যান্সার ভাই। যে আমি শুধু ভাই আমি দিন আনি দিন খাই, খাবো দাবো, আর উপরআল্লাহ শুধুমাত্র আমি ইবাদত বন্দেগী করতে থাকবো, এটা আমার জীবন, আমি কোনো ধরনের দুনিয়াবি একদম হাই ইন্টেলেকচুয়াল কোনো কাজ করবো না। আর নাম্বার 2 ভাই যেটা, যে আপনাদের মতো মানুষজন শয়ে বা হাজারে নাই কেন, এটাকে আপনি কিভাবে দেখেন? অনেক কোয়েশ্চেন, দুটো কোয়েশ্চেন দিয়ে শুরু করতে পারি। আচ্ছা, একটা হচ্ছে যে ইসলামিক দুনিয়া চেইজ করা বা দুনিয়াতে কোনো কিছু অ্যাচিভ করা, বা ইভেন সম্পত্তি অ্যাকোয়ার করা, বা একটা ভালো বাড়িতে থাকা, বা একটা ভালো গাড়ির মডেল কেনা, এটা ইসলামে ডিসকারেজ করা আছে কিনা বা ইসলামে অ্যালাউড না কিনা, এটা একটা কমন কোয়েশ্চেন। আপনারা তো সূরা জুমুয়া বোধহয় প্রতি জুমুয়াতেই শুনেন, যে ওখানেই তো একটা আয়াত আছে যে ইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন সালাত শেষ হয়েছে দুনিয়াতে ছড়িয়ে পড়ো, আল্লাহ তোমাদেরকে যে অনুগ্রহ করেছেন সেগুলো পাওয়ার চেষ্টা করো। প্রত্যেক জুমার নামাজে সূরা জুমুয়াতে আল্লাহ বলে দিয়েছেন নামাজ শেষ হওয়ার সাথে সাথে দুনিয়াতে ছড়াও, গিয়ে বিজনেস করা শুরু করো, চাকরি করা শুরু করো, আল্লাহর রিসোর্স কালেক্ট করা শুরু করো, করে নিজেকে হিউম্যান সিভিলাইজেশন ডেভেলপ করো। এবং এটা একটা আয়াত না, এরকম বহু আয়াত আছে। আল্লাহ বহু আয়াতে বলেছেন যে পৃথিবী ভ্রমণ করো, করে আল্লাহর অনুগ্রহ অনুসরণ করো। তো আল্লাহ চান মানুষ হিউম্যান সিভিলাইজেশন ডেভেলপ হোক, আল্লাহ চান মানুষের টেকনোলজিক্যালি অ্যাডভান্স হোক, কিন্তু একই সাথে আল্লাহ চান জাস্টিস যেন থাকে, যা মানুষ যেন অন্যায় না করে, অন্যায় করে যেন না করে, এবং এক্সেসিভ দুনিয়া
যাতে ফোকাসড হয়ে না যায়। ওই যে ম্যাটেরিয়ালিস্টিক চিন্তা ভাবনা যে আমি দুনিয়াতে যেভাবেই হোক আমাকে বড় হতে হবে, আখিরাত পরের চিন্তা ওইভাবে যেন না করে, সে যেন আখিরাত ব্যালেন্স করে ও দুনিয়া অ্যাকোয়ার করে। আর আমাদের সিরাতে দেখেন যে আপনি যদি আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখেন, তিনি ছিলেন ওই যুগের মিলিয়নিয়ার। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে দেখেন, তিনি ছিলেন ওই যুগের বিলিয়নিয়ার, এবং এরাই হচ্ছেন টপ 4 খলিফা। আর আমরা এখানে কি করি? সত্যি যদি সিরা অনুসরণ করতে হয় তাহলে তো আমাদের এখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিলিয়নিয়ার হওয়ার চেষ্টা করা উচিত, স্ট্রাগল করা উচিত। একই সাথে উনি যেরকম ইসলামের প্রতি ফোকাস ছিলেন, ব্যালেন্স একটা লাইফ লিড করেছেন, সেটাও ব্যালেন্স করতে হবে। আর আপনি যেটা বলেন যে কিভাবে আমরা ধরেন দুনিয়াতে কিছু স্কিল অ্যাকোয়ার করলাম প্লাস আবার ইসলামিক স্টাডিজ করলাম, এর জন্য কিন্তু স্যাক্রিফাইস করতে হচ্ছে, এটা কিন্তু এমনি এমনি হয়নি। আল্লাহ অবশ্যই আমাদেরকে গাইড করেছেন, এটা একটা বড় ব্যাপার। কিন্তু এই টাইপের মানুষের কি খুবই লিমিটেড এডিশন থাকে নাকি? আমি মানুষকে স্যাক্রিফাইস করতে দেখি না। আচ্ছা, একটা মানুষ যে 8 থেকে 10 ঘন্টা চাকরি করে বাসায় আসে, তারপরে সে চেষ্টা করে বাকি সময়টুকু যতটুকু সময় রিল্যাক্স করার, এন্টারটেইনমেন্ট করার, করে খেয়ে দিয়ে ঘুমাতে যাওয়ার, এবং তারপরের দিন সে হয়তো 8টার সময় উঠে অফিস যাবে। বাসায় এসে কিছুক্ষণ ফ্যামিলিকে টাইম দিয়ে রাতে 1 ঘন্টা ঘুম আটকে রেখে স্যাক্রিফাইস করে পড়তে হবে। ফজরের নামাজের পরে সে ঘুমাবে না, নিজেকে জোর করে জাগিয়ে রেখে 3 ঘন্টা সে রিসার্চ করতে পারে, পড়াশোনা করতে পারে, স্যাক্রিফাইস করতে হবে, এটা করবে। ফেসবুক সে দিনে 3 ঘন্টা স্ক্রোল করবে না, এই স্যাক্রিফাইসটা সে করবে। সে যখনই সময় পাবে মোবাইল খুলে কোনো আর্টিকেল পড়বে বা ভালো কিছু করবে। বন্ধুবান্ধবকে নিয়ে রেস্টুরেন্টে খেয়ে ঘন্টা পর ঘন্টা, সপ্তাহে অ্যাটলিস্ট 6-7 ঘন্টা ওয়েস্ট করবে না। এই যে স্যাক্রিফাইসটা সে করবে, এই টাইমটা সে ভালো কাজে লাগাবে। এই স্যাক্রিফাইসগুলো কয়জন করে, তাই না? আমি যে ইসলাম শিখেছি এর পিছনে কিন্তু আমাকে সপ্তাহে অ্যাটলিস্ট 20 ঘন্টা টাইম দিতে হয়েছে। প্রতি সপ্তাহে 20 ঘন্টা বের করা খুব ডিফিকাল্ট। আমাকে ফজরের নামাজের পরে 3 ঘন্টা, উইকেন্ডে আমাকে শনি রবিবার অ্যাটলিস্ট 4-5 ঘন্টা স্পেন্ড করতে হয়েছে। টোটাল সপ্তাহে আমাকে 20 ঘন্টা কিন্তু স্যাক্রিফাইস করতে হয়েছে। এর জন্য আমি অনেক মুভি দেখতে পারিনি যেটা সবাই দেখেছে, আমি কোনো গান শুনতে পারিনি যেটা সবাই শুনে, আমি অনেক বেড়াতে যেতে পারিনি যেটা সবাই যায়, আমি চাইনিজ রেস্টুরেন্টে যেতে পারিনি, নামও জানি না যে কত যে রেস্টুরেন্ট হয়ে গেছে বাংলাদেশে, তো রাস্তায় শত শত রেস্টুরেন্ট, এগুলো কোনোদিন আমি সেগুলোতে ঢুকিনি। তো এই যে স্যাক্রিফাইসগুলো করেছি তার বিনিময়ে আল্লাহ আমাকে রিটার্ন দিয়েছেন। বাট এই যে এতগুলো স্যাক্রিফাইস করার জন্য একটা মানুষের যে পরিমাণ রেজিলিয়েন্স থাকা দরকার, এটা কি উপর আল্লাহর অশেষ রহমত, নাকি এটা যে কোনো একটা মানুষ চাইলে করতে পারে? আপনার কি মনে হয়? আমি জানি না, এটা হয়তো এটা আল্লাহর ডিসিশন। আল্লাহ হয়তো কাউকে এই সিচুয়েশন দিয়েই তৈরি করেন যে সে এমন একটা সিচুয়েশনে পড়বে যে তার ভিতরে এই কোয়ালিটিগুলো তৈরি হবে। হতে পারে, অথবা হতে পারে যে এখন সেটা যদি হয় তাহলে তো আনফেয়ার হয়ে গেল, তাহলে তার ভিতরে কোয়ালিটি নেই, সে তো কিয়ামতের দিন গিয়ে বলবে আমার তো কোনো দোষ নাই, আমাকে তো আল্লাহ আমাকে দেন এই জন্য আমি হয়নি, তাই না? আমার ধারণা আল্লাহ প্রত্যেকটা মানুষের ভিতরে পোটেনশিয়াল দিয়ে পাঠান, কিন্তু মানুষ এই স্যাক্রিফাইসটা করে না, পোটেনশিয়ালগুলোকে কাজে লাগে না। মানে সবার ভিতরেই ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাতে বা ইউনিক কোনো না কোনো কিছু একটা আছে যেটা তার নিজে খুঁজে বের করতে হবে। আল্লাহ তো সবাইকে সমান প্রতিভা দিয়ে পাঠান, এটা তো আল্লাহ কোরআনে ক্লিয়ারলি বলে দিয়েছেন যে মানুষকে সমান অ্যাবিলিটি দিয়ে পাঠালে সোসাইটি চলবে না। আপনি একটা চিন্তা করেন, একটা আইল্যান্ড, সেই আইল্যান্ডে সবাই ডাক্তার, এখন আপনার কমোড ব্লক হয়ে গেছে, কে আসবে? মেন হল ওভারফ্লো হয়ে যাচ্ছে, কোন ডাক্তার যাবে ক্লিন করতে? তো আপনার সোসাইটিতে কিছু মানুষ লাগবে যারা লাইফে ডিফিকাল্টিতে তাদেরকে ফেলার কারণে তারা এই ধরনের কাজ করতে হবে তাদেরকে। না হলে এই ধরনের কাজগুলো যেগুলো উপরে যারা আরামে আছে তারা কখনো করবে না, তাহলে তো সোসাইটি চলবে না, হিউম্যান সিভিলাইজেশন চলবে না। তো এই কারণে আল্লাহ একটা মানুষের মধ্যে ডিফারেন্ট লেভেল স্কিল দেন, ডিফারেন্ট ডিফিকাল্টি দেন লাইফে, যেন মানুষকে দিয়ে এমন সব কাজ করানো যায় যেগুলো খুব কষ্টকর কাজ, কিন্তু মানব জাতিকে আগিয়ে নেওয়ার জন্য সেগুলো জরুরি, সেটা না হলে হবে না। এই যে ডিফারেন্ট ডিফারেন্ট মানুষকে উপরওয়ালা ডিফারেন্ট ডিফারেন্ট রহমত দিছে বা ডিফারেন্ট ভাবে তাকে ব্লেস করার চেষ্টা করছে বা ডিফারেন্ট ওয়েতে তাকে ক্যাপাসিটি দিছে, এই জায়গাটার ভিতরে আপনি দেখবেন যে এখন কমন একটা জিনিস আছে যে গ্রোথ মাইন্ডসেট থাকতে হবে মানুষের, ফিক্স মাইন্ডসেট থাকলে এখন টিকে থাকা সম্ভব নয়। এবং এই যে 2025 সালে এসে টেকনোলজি অ্যাডভান্সমেন্ট অ্যান্ড পৃথিবী এত দ্রুত চেঞ্জ হচ্ছে, সেই সময় আমার রিসেন্ট টাইমে মাথায় আসতেছিল যে গ্রোথ মাইন্ডসেট না, আমাদের আসলে কিউরিয়াস মাইন্ডসেট থাকা দরকার, যে কোনো কিছুকে কোশ্চেন করা। এই জিনিসটাকে আপনি আসলে কিভাবে দেখেন ভাইয়া? যে আমরা অনেক সময় ওই যে একটা মানুষের এক্সপেকটেশন থাকে যে ভাই কনফিডেন্স কেমনে গ্রো করবো, আমার কাছে মনে হয় যে কনফিডেন্স গ্রো করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে কোশ্চেন করা। কোশ্চেন করলে জানা যায়, এবং জানলে মানুষের ভিতরে একটা কনফিডেন্সের জায়গা তৈরি হয়। জানার জন্য তো
ইসলামে যে কত এনকারেজমেন্ট আছে মানুষ যেন কোয়েশ্চেন করে জানে। আপনি চিন্তা করে দেখেন আল্লাহ কোরআনে কতবার মানুষকে বলেছেন তোমরা কি আকাশকে নিয়ে চিন্তা করে দেখো না কিভাবে বানিয়েছি, তোমরা কি উটকে নিয়ে চিন্তা করে দেখো না, নিজের হাতের দিকে তাকিয়ে দেখো না কিভাবে তোমাকে বানিয়েছি, তোমার বডি নিয়ে চিন্তা করে দেখো না কিভাবে বানিয়েছি, অমুক প্রাণীকে নিয়ে চিন্তা, মৌমাছি নিয়ে চিন্তা করে দেখো না কিভাবে বানিয়েছি, চিন্তা করে দেখো না তোমরা। এই কথাটাই তো কোরআনে শতবার আছে। আমরা একটা কোরআন পড়তে গিয়ে শতবার আল্লাহর কাছ থেকে শুনি চিন্তা করে দেখো না। আল্লাহ চিন্তা করতে বলছে। অবশ্যই চিন্তা করা হচ্ছে একটা ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল কোয়ালিটি একজন মুসলিমের। একজন মুসলিমের সবসময় চিন্তা করার কথা, চিন্তা করার ক্যাপাসিটি তো আল্লাহ দিয়ে দিয়েছে। হ্যাঁ, আল্লাহ মানুষকে যে ব্রেইন দিয়েছে সেই ব্রেইনের যে ক্যাপাসিটি তো চিন্তার বাইরে। আপনার হিউম্যান ব্রেইন চ্যাট জিপিটি থেকেও বেটার। মানুষের ব্রেইন চ্যাট জিপিটি চাইতেও প্রখর, ওই যে ধরনের কথাবার্তা মানুষ বলে। না, এটা এভাবে কম্পেয়ার করলে হবে না। চ্যাট জিপিটি একদিকে তার অ্যাবিলিটি আছে, হিউম্যান ব্রেইনের আরেকদিকে অ্যাবিলিটি আছে। আমি যদি একটা আপনাকে ক্যালকুলেশন দেই যে হিউম্যান ব্রেইন প্রতি সেকেন্ডে কি পরিমাণের ইনফরমেশন প্রসেস করে, এটা অক্সফোর্ডের একজন সায়েন্টিস্ট, অক্সফোর্ড ইউনিভার্সিটির একজন সায়েন্টিস্ট একটা বই লিখেছেন। তো উনি বলেছেন যে আমাদের ধরেন 100 বিলিয়নের মতো নিউরন আছে, তার মধ্যে প্রতি মুহূর্তে তার 10%-এর মতো অ্যাক্টিভ থাকে আর কি, ডিফারেন্ট 10%। একটা মানুষের মনে ভুল ধারণা আছে মানুষ তার ব্রেনে 10%-এর মতো ইউজ করতে পারে, ওর বাইরে পারে না, যেদিন পারতো সেদিন সে সুপারম্যান হয়ে যেত। এটা ভুল ধারণা। অ্যাকচুয়ালি মানুষের ব্রেনের সমস্ত নিউরনই ইউজ হয়, কিন্তু একই সাথে একই মুহূর্তে অনলি 10% ইউজ হয়। পুরোটা যদি ইউজ হতো মানুষের ব্রেন গরম হয়ে ফেটে শেষ হয়ে যেত। যে পরিমাণে হিট প্রডিউস হতো ওটা ব্রেন ধরে রাখতে পারতো না, এই কারণে আল্লাহ পারফেক্ট ব্যালেন্স করে দিয়েছেন। তো এই যে 10% ব্রেইন নিউরন যখন অ্যাক্টিভ থাকে, আপনি দেখবেন যে প্রতিটা নিউরন তার আশেপাশে প্রায় 5000টা নিউরনের সাথে প্রতি সেকেন্ডে 100টা সিগন্যাল পাঠাতে থাকে। সো ধরেন প্রতিটা নিউরন সেকেন্ডে প্রায় 10-20 হাজারের মতো সিগন্যাল পাঠাচ্ছে। তো আপনি যদি 10 বিলিয়ন নিউরন প্রতি সেকেন্ডে 10-20 হাজারটা সিগন্যাল পাঠাচ্ছে এরকম যদি গুণ করতে যান, একটা বিশাল ট্রিলিয়ন সংখ্যা দাঁড়াবে। কত? সামথিং 8000 ট্রিলিয়ন বিটস অফ ডেটা, মানে 8000 ট্রিলিয়ন বিট ডেটা প্রতি সেকেন্ডে মানুষের ব্রেনে প্রসেস হচ্ছে। এখন এই 8000 ট্রিলিয়ন বিটটা কত বড় বিট? পুরো ইন্টারনেটে যত কম্পিউটার আছে, যত মোবাইল ফোন আছে, যত ইউনিভার্সিটি, ব্যাংক ট্যাঙ্ক, ম্যাসিভ অ্যামাউন্টের ডেটা স্ট্রাকচার হচ্ছে, নেটফ্লিক্স, ইউটিউব, গুগল, টোটাল ব্যান্ডউইথ আপনি যদি হিসাব করে দেখেন, টোটাল ইন্টারনেটে প্রতি মুহূর্তে যে পরিমাণে ডেটা ট্রান্সফার হয় সেটা হচ্ছে 300 to 400 টেরাবিট। মানুষের ব্রেন হচ্ছে সেটার 20 গুণ। তার মানে হচ্ছে 20টা পৃথিবীতে যদি ইন্টারনেট থাকতো, সেটাতে টোটাল যত ডেটা ট্রান্সফার হতো প্রতি সেকেন্ডে, সেই পরিমাণে ডেটা ট্রান্সফার আপনার আমার মাথার ব্রেনে প্রতি সেকেন্ডে হচ্ছে। এরকম একটা পাওয়ারফুল জিনিস আল্লাহ দিয়ে দিয়েছে। এইরকম একটা পাওয়ারফুল জিনিস আল্লাহ দিয়েছে, চিন্তা করে দেখতে পারেন। আর শুধু তাই না, আপনি চিন্তা করে দেখেন যে এই যে ইন্টারনেটে ডেটা ট্রান্সফার হচ্ছে, এগুলোর জন্য কি পরিমাণের পাওয়ার লাগে, কয়েক গিগাওয়াট পাওয়ার লাগে। আপনার ব্রেনের সাথে কোনো প্লাগ লাগানো আছে চার্জ করার জন্য? আপনার মানুষের ব্রেন কত পাওয়ারে চলে জানেন? মাত্র 12 ওয়াট। আসলে 12 ওয়াট হচ্ছে একটা এলইডি বাল্ব, ছোট। 12 ওয়াট পাওয়ার দিয়ে 20টা পৃথিবীর ইন্টারনেটের সমান একটা ডিভাইস চলে। মানে আল্লাহ যে ইউনিভার্সের সবচেয়ে পাওয়ারফুল একটা জিনিস যে তৈরি করেছেন তা না, উনি সবচেয়ে পাওয়ার এফিশিয়েন্ট জিনিস তৈরি করেছেন। আনবিলিভেবল। এবং তাহলে মানুষ তো আসলে এই যে অজ্ঞতার মধ্যে থাকে, এটা শক করে থাকে। আমার তো মনে হয় মানুষ নিজের ইচ্ছায় অজ্ঞ থাকে। আপনি যদি সত্যি সত্যি একটা মানুষকে ধরেন, তার লাইফটা যদি দেখেন, আপনি দেখবেন সে নিজের ইচ্ছায় অনেক কিছু শিখতে পারতো, শিখে নাই। সে নিজের ইচ্ছায় বিজনেস করতে পারতো, করে নাই। সে নিজের ইচ্ছায় কিছু সম্পত্তি আর্ন করতে পারতো, করে নাই। সে নিজের ইচ্ছায় কিছু সম্পর্ক ডেভেলপ করতে পারতো, তার লাইফটাকে বেটার করতে পারতো, করে নাই। একটা মানুষকে নিয়ে সিরিয়াসলি বসে কোয়েশ্চেন করলে দেখা যাবে যে বেশিরভাগ সময় সে নিজের ইচ্ছায় অনেক কিছু করে নাই, কিন্তু সে সারাদিন দোষ দেয় আল্লাহর, ভাগ্যের। ওই ইংরেজিতে একটা সুন্দর কথা আছে, ইফ দেয়ার ইজ এ প্রবলেম দ্য প্রবলেম ইজ ইউ। তো যাই হোক ভাই, আমরা যেহেতু মানে ব্রেন নিয়ে বা আমাদের ক্যাপাসিটি নিয়ে কথা বলতেছিলাম, এইটার একটা আমার কাছে মনে হয় যে ইন্টারেস্টিং পার্সপেক্টিভ হচ্ছে এরকম যে
আমরা কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে যেহেতু বা ইন্টারনেটের কল্যাণে অনেক ইনফরমেশন আমাদের কাছে আসছে, সব ইনফরমেশন কিন্তু ব্রেন প্রপারলি প্রসেস করে না। মানে ওই যে চিন্তা করার একটা বিষয়, যে এই যে একটা জিনিস, এই জিনিসটা কেন হইলো, কিভাবে হচ্ছে, বা আসলে কোন ওয়েতে পুরো জিনিসটা কাজ করে, একদম ডিপার লেভেলে যে চিন্তা করার বিষয়টা, ওইটা কিন্তু আমরা করে উঠতে পারি না। কিন্তু আসলে প্রত্যেকটা জিনিস নিয়ে তো ডিপলি চিন্তা করার বিষয় আছে। এই যে ডিপলি কোনো একটা পার্টিকুলার টপিক নিয়ে চিন্তা করার বিষয়, এইটা আসলে কিভাবে করা যায়, বা আপনি আসলে কিভাবে চিন্তা করার অ্যাবিলিটিটা হচ্ছে অনেকটা মাসলের মতো, যে আমরা যদি রেগুলারলি ব্যায়াম না করি, আমাদের মাসল যেরকম স্ট্রং হয় না, সেরকম আমি যদি রেগুলারলি সময় নিয়ে নিজেকে ফোর্স করি যে আমি ঠান্ডা মাথায় বসে কোনো কিছু নিয়ে ডিপলি চিন্তা করব, তাহলে কিন্তু আমার এই চিন্তা করার অ্যাবিলিটিটা ডেভেলপ হবে না। তো এটা অলমোস্ট এক্সারসাইজের মতো, এক্সারসাইজ করে মাসল বিল্ড করতে হবে। আমাকে নিজেকে চুপ করে বসিয়ে রেখে কোনো রকম ডিস্ট্র্যাকশন ছাড়া ঠান্ডা মাথায় কোনো একটা কিছু নিয়ে জোর করে নিজেকে চিন্তা করাতে হবে। যত করব তত আমার ব্রেনের ব্যায়াম হবে, তত আমার চিন্তা করার অ্যাবিলিটি বাড়বে। তো এই কারণেই আপনি দেখবেন যে কোরআনে বারবার মানুষকে বলা হয় যে ঠান্ডা মাথায়, পরিষ্কার মাথায় চিন্তা করতে, ধৈর্য ধরতে একটা। আরেকটা হচ্ছে যে আল্লাহ ক্লিয়ারলি বলে দিয়েছেন যে তারাই জীবনে সাকসেসফুল হবে যারা হচ্ছে উলুল আলবাব। উলুল আলবাব মানে হচ্ছে যাদের ব্রেইন পরিষ্কার, তারা কোনো কিছুকে ডিপলি চিন্তা করে যেটা বোঝা উচিত সেটা বুঝে, ভুল বুঝে না। কিন্তু এর শর্তটা হচ্ছে ব্রেন পরিষ্কার থাকতে হবে। এখন আমাদের ব্রেন ভর্তি হচ্ছে গার্বেজ। সো ব্রেন পরিষ্কার থাকবে কেমন? আপনি দিনে যদি 3 ঘন্টা, কেউ যদি মানুষ ফেসবুক করে, তার ব্রেন তো পরিষ্কার কোনোদিন থাকবে না। কেউ যদি মুভি দেখে, সপ্তাহে 1-2টা মুভি থাকে, তার ব্রেন কখনো পরিষ্কার থাকবে না। কারণ এই মুভিগুলো বানানোই হচ্ছে মানুষের ব্রেনের মধ্যে করাপশন ঢুকানোর জন্য। মানুষের ব্রেনের মধ্যে এমন সব আইডিয়া চলে আসবে যে আর তখন ক্লিয়ারলি চিন্তা করতে পারবে না। মানুষের মধ্যে আজকাল ইন্টারাকশন খুব বেশি হয়। আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে আজকাল সবাই এক্সেসিভ রকমের ফোনে কথা বলে। আমি বাসায় গেলে দেখতে পারি যে বাসার মেম্বাররা ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলছে। কাজের বুয়াটা সারাদিন কাজ করছে, ফোনে কথা বলছে। উবার ড্রাইভার বসে বসে ফোনে কথা বলছে। ফোনে কথা বলাটা, এই যে মানুষের সাথে কথা বলাটা এক্সেসিভ অ্যামাউন্টে মানুষের বেড়ে গেছে, বেশি কানেকশন হয়ে যাচ্ছে, খুব বেশি কানেকশন হয়ে যাচ্ছে। এই এত কথা বললে মানুষ চিন্তা করবে কখন? চিন্তা করার টাইম তো দিতে হবে মানুষকে। তো এই কথা বলা কমাতে হবে। আমরা এক্সেসিভ রকমের কথা বলি, আর কথা বলা কিন্তু একটা খুব হাই রিস্ক অ্যাক্টিভিটি। মানুষ যে জাহান্নামে যাবে তার ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে তার মুখ। এভরি টাইম আমরা যখন কথা বলতে যাচ্ছি, আমরা একটা খুব হাই রিস্ক একটা কাজ করতে যাচ্ছি, কিন্তু এটা আমরা অনেক সময় চিন্তা করে দেখি না। আমরা মনে করি না যে কথা বলা খুব ডেঞ্জারাস কিছু। কথা বলা কিন্তু খুবই হাই রিস্ক একটা কাজ। ঘটনা সত্য, কারণ মুখের কথা তো ফেরত নিয়ে আসা যায় না। এখন আপনার এই কথা শুনে আমার তো ওই যে নেক্সট কি কথা বলবো, কথা বলার মানে ভয়ই কাজ করতেছে। কিন্তু যাই হোক, নেক্সট আসলে যে জায়গাটাতে যাইতে চাই, এখন এআই এর যুগ। এআই নিয়ে আপনি আবার একজন টেকনোলজিস্ট, মানে আপনি টেকনোলজির মানুষ। এআই নিয়ে যদি কথা না বলি এটা একটু অন্যায় হয়ে যাবে। আপকামিং ডেজে আসলে পৃথিবী যত ফাস্টার চেঞ্জ হচ্ছে, ধরেন ইলন মাস্ক এসে বলতেছে তার XAI মানে গ্রক পৃথিবীর সেরা, তারপর 2 দিন পরে এসে স্যাম অল্টম্যান বলে যে আমার এই মডেল হইতেছে আগেরটার থেকে এত গুণ বেশি। তো এরকম একটা সিচুয়েশনে আসলে মানুষ হিসেবে আমি যদি টিকে থাকতে চাই, আমার আসলে কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত, আপনার কি মনে হয়? হ্যাঁ, এখন একটা নতুন যুগ আসছে। যেমন ইন্টারনেট যখন আসলো, তখন মানুষ যদি, যারাই ইন্টারনেটটাকে এমব্রেস করতে পারে না, ইন্টারনেটের ইউজ ভালো মতো শিখে নেয়, তারাই কিন্তু পিছিয়ে গেছে, তারাই এখন লুজার। সোশ্যাল মিডিয়া যখন আসলো, যারা এটাকে ঠিকমতো ইউটিলাইজ করতে পারে নাই, তারা কিন্তু অনেক দিক থেকে লস হয়েছে, যারা এটাকে শিখেছে। তো এরকম টেকনোলজি যখন মানুষের কাছে আসে, সেই টেকনোলজি যারা ব্যবহার করা শিখবে ভালোভাবে, তারা সামনে এগিয়ে যাবে, যারা ব্যবহার করতে পারবে না তারা পিছিয়ে যাবে। এটা হবে। এখন এআই হচ্ছে আরেকটা নতুন যুগ আসছে। এখন এআইকে যদি আমরা মুসলিমরা ঠিকমতো ইউটিলাইজ করতে না পারি, মুসলিম হিসেবে কিভাবে ইউটিলাইজ করবো? মুসলিম হিসেবে ইউটিলাইজ করার ডেফিনেটলি অনেক উপায় আছে, যে আমরা মুসলিমরা এআইকে বরং খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারবো। যেহেতু আমরা হচ্ছি একটা ফেয়ার জাতি, আমরা চেষ্টা করি ভালো থাকার জন্য, আখিরাতের কথা চিন্তা করি, আমরা চেষ্টা করি অন্যায় না করার জন্য। আমরাই মানব জাতিকে সবচেয়ে বড় বেনিফিট দিতে পারবো এআই দিয়ে, যেখানে অন্যরা চিন্তা করবে কিভাবে অন্যের ক্ষতি করে নিজের লাভ করা যায়। তো এআই নিয়ে আমাদের এখন সবারই যথেষ্ট সময় দেওয়া উচিত। আমাদের বাচ্চাগুলো যদি বড় হয় এআই এর স্কিল না নিয়ে, তাহলে তারা একেবারে হেরে যাবে। এখন যেমন চায়নাতে রিসেন্টলি হয়েছে যে স্কুল লেভেলে তারা কারিকুলাম ইন্ট্রোডিউস করে দিয়েছে, যে স্কুল লেভেল থেকে, তো প্রাইমারি স্কুল থেকে বাচ্চাদেরকে এআই বিভিন্ন ব্যবহার করে কীভাবে কাজ করতে হয়, অ্যালগোরিদম শেখানো হবে, যাতে তারা স্কুল পার হতে হতেই মোটামুটি এআই এক্সপার্ট হয়ে যায়।
এখন বাংলাদেশের বাচ্চারা যদি এআই টুল শিখে বড় না হয় স্কুলে, তাহলে তো তারা চাইনিজ বাচ্চাদের সাথে কোনো দিক থেকে টিকতে পারবে না। আর এখন তো কম্পিটিশন গ্লোবাল, এখন কম্পিটিশন গ্লোবাল, তারা বিজনেস পাবে না, কারণ চাইনিজরা অনেক ফাস্টার বিজনেস ডেলিভারি দিতে পারবে। তারা প্রোডাক্ট, বাংলাদেশি বাচ্চারা যখন বড় হবে তারা হয়তো দেখা যাবে সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পিছিয়ে গেছে, চাইনিজ বাচ্চারা এআই ব্যবহার করে অনেক এগিয়ে যাচ্ছে। সব দিক থেকে দেখা যাবে যারা এআই আগে থেকে শিখেছে তারা অন্যদের থেকে এগিয়ে যাচ্ছে। তো আমাদেরকে এআইটাকে এমব্রেস করতে হবে। সমস্যা হচ্ছে যে আমরা মুসলিম জাতিরা প্রথম যখন নতুন কিছু দেখি প্রথমেই বলি সেটা হারাম। প্রিন্টিং প্রেস আসলো হারাম, আমরা পিছিয়ে গেলাম। ইন্টারনেট আসলো হারাম, পিছিয়ে গেলাম। সোশ্যাল মিডিয়া আসলো হারাম, পিছিয়ে গেলাম। এখন এআই আসছে, চ্যাট জিপিটি হারাম, অলরেডি অনেকে বলা শুরু করে দিয়েছে, আবার আমরা পিছিয়ে যাব। এই সব কিছুই আমি না বুঝলেই সেটা হারাম, এটা থেকে বেরোতে হবে আর কি। যে আমাদেরকে বুঝতে হবে যে কীভাবে এই প্রত্যেকটা টেকনোলজির হালাল পার্টটাকে আমরা নিয়ে আমরা ব্যবহার করা শিখতে পারি। মানে আগামীর পৃথিবীতে অনেক জিনিসপত্র অটোমেটেড হয়ে যাবে। ইনফ্যাক্ট আমার যেটা ধারণা যে 5-10 বছরের ভিতরে মানুষজন যে কোডটা করে, মানে টাইপ যে করে, কোডিংয়ের অলমোস্ট আমার কাছে মানে 40-50% হয়তো বা অটোমেটেড হয়ে যাবে। মানুষজন জাস্ট অটো আরও বেশি হবে, থেকে বেশি হবে। খুব সম্ভবত 5 বছরের মধ্যে আপনার 4-5 বছর এক্সপিরিয়েন্সড ইঞ্জিনিয়াররা যত কিছুই করতে পারে সব কিছু এআই করতে পারে। ইনফ্যাক্ট মেটা তো মার্ক জাকারবার্গ তো বলেছে সে 1 বছর পরে গিয়ে মেটার আর কোনো ইঞ্জিনিয়ার দরকার হবে না। এই ভদ্রলোকের কথাবার্তা আমি খুব বেশি বিশ্বাস করি না, হ্যাঁ, বাট যেটা হবে যে 5 বছরের মধ্যে এমন একটা অবস্থা হবে যে 4-5 বছর এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়াররা যা করতে পারে সেটা এআই করতে পারবে। আপনাকে আমি একটা এক্সাম্পল দিই যে এআই এখন কোন পর্যায়ে চলে গেছে। তো আপনারা তো অনলাইনে কুইজ অ্যাপ্লিকেশন ইউজ করেছেন, কাহুট বা এই ধরনের, যেখানে গিয়ে আমরা কুইজ বানাই, কোশ্চেন অ্যান্সার দেই, তারপরে একদিন কুইজটাকে লাইভ করি, সবাই জয়েন করতে পারে, মোবাইল ডিভাইস দিয়ে লগ ইন করে কুইজ দেয়, অ্যান্সার দেয়, তারপরে ফাইনালি লাস্টে গিয়ে লিডার বোর্ডে দেখা যায় কে জিতলো কে হারলো। তো এই ধরনের কুইজ অ্যাপ্লিকেশনগুলো তো আগে ধরেন 30-40 জন ইঞ্জিনিয়ার মিলে বানাতো, বানিয়ে ডিপ্লয়মেন্ট করতো, মাসের পর মাস চলে যেত। তো আমরা এই কুইজটা বানিয়েছিলাম 2 দিনে একটা এআইকে দিয়ে, 2 দিনে বানিয়ে ডিপ্লয় করে প্রোডাকশনে নিয়ে গেছি। এটা বানিয়ে মানে একদম লাইভ টেস্ট করে সব কিছু দেখেছি যে অনেক ইউজার এই কুইজটা দিতে পারে, সব কিছু একদম পারফেক্টলি কাজ করে। একটা প্রফেশনাল সফটওয়্যার যেভাবে কাজ করে, এআই দিয়ে 2 দিনে বানানো সফটওয়্যারটা ঠিকভাবে কাজ করে। এটা বানিয়েছে আমার 8 বছরের বাচ্চা। বড়জন নাকি ছোটজন? মাঝখানেরটা। বুঝতে পেরেছেন কি অবস্থা? আমি কিছু হেল্প করিনি, এবং সে বানিয়েছে সমস্ত ফ্রি এআই ইউজ করে। আচ্ছা, কিছুক্ষণ চ্যাট জিপিটি ইউজ করতে পারে, তারপরে চ্যাট জিপিটি লিমিট শেষ হয়ে গেলে সে গ্রকে যায়, গ্রকে লিমিট শেষ হয়ে গেলে সে ক্লডে যায়। এইভাবে করে টোটাল 0 কস্টে, 3 বেলা ভাত খাওয়াতে হয়েছে, বাট 0 কস্টে 2 দিনের মধ্যে সে এমন একটা জিনিস বানিয়েছে যেটা হয়তো 10 বছর আগে 20-30 জন ইঞ্জিনিয়ারিং টিম মিলে হয়তো 1 মাসে বানাতো। তাহলে কি মানুষজনের কোডিং টোডিং আর শেখা উচিত না? আমি খুব ওয়ারিড যে কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েটদের কি হবে, এটা নিয়ে আমি আসলে খুব ওয়ারিড। যারা এখন কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েট করে তারা সার্ভিস ইন্ডাস্ট্রিতে যাবে, যে বাইরে আউটসোর্স কোম্পানির হয়ে কাজ করে দিবে, বা ব্যাংকিং সফটওয়্যার বানাবে, বা সিম্পল সফটওয়্যার যারা বানাবে, তাদের ফিউচার নিয়ে আমি খুবই ওয়ারিড যে তাদের তো চাকরি আর থাকবে না, কারণ এআই এখন এগুলো সব রিপ্লেস করে দিতে পারবে। কিন্তু ওগুলো করার জন্য তো আসলে মানুষ দরকার ভাই। আস্তে আস্তে এমন একটা অবস্থা হয়ে যাচ্ছে যে একেবারে বিজনেস রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস থেকে শুরু করে, ইনফ্যাক্ট এটা অলরেডি হয়ে গেছে, মানুষ এজেন্ট বানিয়ে ফেলেছে যে হচ্ছে বিজনেস অ্যানালিস্ট এজেন্ট। তাকে কাস্টমার বলতে পারে আমার এই সমস্যা আছে, সে বিজনেস অ্যানালিস্ট এজেন্ট সেটা থেকে সমস্ত অ্যানালাইসিস রেডি করে প্রোডাক্ট ম্যানেজার এজেন্টকে দেয়। প্রোডাক্ট ম্যানেজার এজেন্ট সেটা থেকে স্টোরি বানায়, স্টোরি বানিয়ে রিলিজ প্ল্যান করে স্ক্রাম এজেন্টকে দেয়, ম্যানেজার এজেন্টকে দেয়। স্ক্রাম ম্যানেজার এজেন্ট সেটাকে আরও ডিটেল ব্রেকডাউন করে আর্কিটেক্ট এজেন্টকে দেয়। আর্কিটেক্ট এজেন্ট সেটাকে পুরো সফটওয়্যার ডিজাইন করে ইঞ্জিনিয়ার এজেন্টকে দেয়। ইঞ্জিনিয়ার এজেন্ট কোড করার পরে ডিপ্লয়মেন্ট এজেন্টকে দেয়, ডিপ্লয় হয়ে যায়। এই পুরো জিনিসটা এখন অটোমেট করে ফেলা যায়। তো এই লেভেলের অটোমেশন হলে তো খুব রিস্কি। আমি আসলেই খুবই ওয়ারিড যে যারাই ফ্রেশ গ্র্যাজুয়েট বা যারা লো মিডিয়াম স্কিল, তাদেরকে এআই রিপ্লেস করে ফেলবে। শুধু রিপ্লেস করতে পারবে না হচ্ছে হাই স্কিল যাদের খুব স্পেশালাইজ স্কিল আছে। তো আমাদেরকে এখন দেখতে হবে যে কিভাবে আমরা বাচ্চাদেরকে ব্যাচেলার্স করার সাথে সাথেই তাদেরকে কোনো না কোনো ফিল্ডে খুবই হাইলি স্কিল্ড এবং খুবই স্পেশালাইজ স্কিল করে তৈরি করতে পারি। ইউনিভার্সিটিতে থাকা অবস্থা জেনারেল স্কিলের আর কোনো দাম থাকবে না, কোনো এক্সপেরিয়েন্স ভ্যালু থাকবে না। বিগিনারের দাম নাই, বিগিনারের তো কোনো দাম নাই, ইভেন ইন্টারমিডিয়েট স্কিলেরও আর দরকার হবে না।
তো ওই তো 4-5 বছর স্কিল, প্রফেশনাল স্কিল হওয়ার পরে একটা মানুষের যে অ্যাবিলিটি হয়, সেই অ্যাবিলিটি এখন এআইগুলোর অলরেডি হয়ে গেছে, 5 বছর পরে গিয়ে আরও বেশি হবে। তো এই জন্য আমি খুবই ওয়ারি যে আমি আমার নিজের বাচ্চাকে নিয়ে ওয়ারি যে আমার বাচ্চা যখন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট করবে, সে যদি 8-10টা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মতো হয়, তার তো আর চাকরি থাকবে না, সে কোথাও চাকরি পাবে না। এআই অলরেডি সব কিছু করে ফেলতে পারছে। আমার বাচ্চাগুলোকে কোনো না কোনো ফিল্ডে এমন স্পেশালিস্ট বানাতে হবে যেটা কোনো এআই পারে না। ডাক্তার হয়ে যেতে মানে আমার মনে হয় এখন এআই পাওয়ার্ড রোবট যখন আসবে, তারা তো আরও বেটার এফিসিয়েন্সিতে সার্জারি করতে পারবে বা আরও বেটার এফিসিয়েন্সিতে ডায়াগনোসিস করতে পারবে। ডাক্তারদের জবও কিন্তু হাইলি থ্রেট, এবং অলরেডি এটা শুরু হয়ে গেছে। দেখা গেছে যে এক্স-রে রিপোর্ট দেখে, এমআরআই রিপোর্ট দেখে, মাইক্রোসফটই তো এই রিসার্চটা করেছে যে হিউম্যান ডাক্তাররা যতবার ধরতে পেরেছিল ক্যান্সার হয়েছে, এআই তার থেকে বেশিবার ধরতে পেরেছে যে ক্যান্সার হয়েছে। সো এআই এখন ডাক্তারদের জবও রিস্ক হয়ে যাচ্ছে, ব্যাংকারদের জবও এআই নিয়ে নিচ্ছে, টিচারদের জব তো গুগল অলরেডি একটা ফুল এআই পাওয়ার্ড স্কুল বানিয়ে ফেলেছে। সো টিচারদের জবও অনেকখানি চলে যাবে। তো সামনে একটা খুব ডিফিকাল্ট সময় আসবে মানুষের জন্য, ম্যাসিভ আনএমপ্লয়মেন্ট হবে, বিগিনার বা ইন্টারমিডিয়েট স্কিলের মানুষরা আর চাকরি পাবে না, সেই চাকরিগুলো চলে যাবে এআইয়ের কাছে। তখন এখন মানুষকে অবশ্যই স্ট্রাগল করা শিখতে হবে, তাকে ব্যাচেলার্স করার আগেই কোনো না কোনো ফিল্ডে এক্সপার্ট হতে হবে। এখন সেটা আমরা কীভাবে করব? হতে পারে যে এআই পাওয়ার্ড এডুকেশন সিস্টেম ব্যাচেলার্স হতে হতেই মানুষকে খুব স্পেশালাইজড করে বের করতে পারবে, যেটা এখন মানুষ টিচাররা হয়তো পারছে না। এটা হতেই পারে। ঘটনা সত্য, মানে জিনিসপত্র খুবই আনপ্রেডিক্টেবল আমার কাছে মনে হয়, এবং এত ফ্রিকোয়েন্ট চেঞ্জ পৃথিবীতে মনে হয় এর আগে কখনো মানে এত কুইকলি হয় না আর কি। এটা খুবই জটিল একটা সময়। এই জটিল সময়ের ভিতরে আপনার আগের যে ভিডিওটা ছিল সেখানে খুব বেশি পরিমাণে যেই একটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে এরকম যে এখন তো ধরেন বাচ্চা কাচ্চা ছোটবেলা থেকে মোবাইল ফোন নিয়ে বড় হয়, এবং আপনি বাংলাদেশের দিকে তাকান, বাচ্চা কাচ্চা কানলে তার হাতে মোবাইল ধরে দেওয়া হয় বা একটা ট্যাব ধরে দেওয়া হয়, সে ওটার মধ্যে দেখতে থাকে, এবং ওখানে ধরেন কার্টুন দেখে, এটা দেখে সেটা দেখে। এরপরে যখন ও একটু বড় হয়ে স্কুলে যায়, তারপর আব্বা আম্মা বলে কি মোবাইল ফোনে টাচ করবো না, কিন্তু ও তো ছোটবেলা থেকে ধরেন অলরেডি ওরে আপনি ওইটা খাওয়াই বা ওইটা ইউজ টু করে ফেলছেন, এখন অলরেডি তো ওর অবস্থা খুব খারাপ। তো এমনিতে এই প্যারেন্টিংয়ের জন্য আপনার কোনো সাজেশন বা গাইডলাইন আছে কিনা? ধরেন এই বর্তমান যুগে আসলে কিভাবে বাচ্চা কাচ্চাকে যদি বড় করা হয়, এক হইতেছে বাবা মার জন্য জিনিসটা একটু ভালো হবে, অ্যাট দ্য সেম টাইম ওই বাচ্চার জন্য ভালো হবে, আর ওই বাচ্চার জন্য ভালো হইলে আমার কাছে মনে হয় দেশ ও জাতি সবার জন্যই আসলে কল্যাণকর একটা জিনিস হবে। একটা বাচ্চা তো মোবাইল এডিক্ট হয়ে জন্ম হয় না, না, তাকে মোবাইল এডিক্ট বানানো হয়। কে বানায়? বাবা মা। আমি মানুষের কাছে অনেক কমপ্লেক্স, বাবা মারা বলে আমার বাচ্চা ঘন্টার পর ঘন্টা মোবাইল করে, আমার বাচ্চা কার্টুন না দেখে খায় না, আমার বাচ্চাকে আমি কোনোভাবে কন্ট্রোল করতে পারছি না, আমার বাচ্চা সারাদিন ফোনে কার না কার সাথে কথা বলে। ব্যাপারটা এমন যে এগুলো সব হচ্ছে বাচ্চার দোষ, আমার কোনো দোষ নেই। দোষটা অ্যাকচুয়ালি কার? আমরা বাবা মারা এখন খুব লেজি হয়ে গেছি। আমরা এখন আমরা বাচ্চাদের ডিফিকাল্টি সামলাতে চাই না। বাচ্চারা একটু কান্নাকাটি করলেই সাথে সাথে বাচ্চার হাত থেকে বাঁচার জন্য কিছু একটা দিয়ে দিই, চকলেট দিই। আগে চকলেট দিতাম, এখন মোবাইল দিয়ে দিই। ইভেন আমার কাছে জিনিসটা দেখতে খুব খারাপ লাগে যে দেখা যায় যে বাচ্চারা যখন খেতে চায় না, যেটা একটা কমন প্রবলেম, দেখা যায় যে সে বাবা মা হয়তো বাচ্চাকে ইমিডিয়েটলি একটা ইউটিউবে ভিডিও ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়ে বাচ্চাকে একদম ড্রাগ দিয়ে দিল। ইউটিউব কার্টুনগুলো অলমোস্ট ড্রাগ হয়ে গেছে, যে ড্রাগ দিলে বাচ্চা নড়াচড়া করা বন্ধ করে দেয়। সো তখন বাপ মা খুব ইজিলি মুখের মধ্যে খাবার ঢুকিয়ে দিতে পারে। অনেক সময় দেখা যায় যে সিম্পল ইসলামিক কার্টুনে যখন দেখা যায় দেখার পরে দেওয়ার পরে বাচ্চা নড়াচড়া করছে, তখন সে গিয়ে ওয়েস্টার্ন মিউজিক সহ কার্টুন দেয়, বাচ্চা পুরা নিউট্রালাইজ হয়ে যায় ড্রাগ পেয়ে, তখন বাবা মা সুন্দর মুখের মধ্যে খাবার ঢুকিয়ে দেয়। তো এগুলো হচ্ছে লেজি বাবা মা। বাবা মারা তাদের একটু কষ্ট করবে না, এই কারণে তারা বাচ্চাগুলোকে একদম নষ্ট করে ফেলছে। তো এই লেজি থেকে তো বেরোতে হবে। আমাকে তো বুঝতে হবে যে হ্যাঁ, বাচ্চা সবসময় আমার কথা শুনবে না, তাদেরকে শোনানোর জন্য ব্যবস্থা করতে হবে। আমি যদি বাচ্চাকে এন্টারটেইনমেন্ট দিই, সে এন্টারটেইনমেন্টে এডিকশন হবেই। এবং এই বাবা মাগুলো নিজেও এন্টারটেইনমেন্টে এডিক্টেড হয়ে গেছে অলরেডি। সে নিজেও এন্টারটেইনমেন্ট ছাড়া একদিনও পার করতে পারবে না, ফেসবুক ছাড়া একদিনও পার করতে পারবে না। এক সপ্তাহ সে কোনোভাবে ইউটিউব না দেখে বা নাটক না দেখে, মুভি না দেখে থাকতে পারবে না। তো আমাদের সবারই এখন এন্টারটেইনমেন্ট এডিকশন হয়ে গেছে, এবং আমরা বাচ্চাদেরকে এন্টারটেইনমেন্ট এডিক্ট করে ফেলছি। আমার বাচ্চারা, তাদেরকে লিমিট দেওয়া আছে যে দিনে 1 ঘন্টার বেশি তারা কখনো কোনো টিভিতে কোনো কার্টুন বা সোশ্যাল মিডিয়া বা কম্পিউটারে কিছু করতে পারবে না। এটা তারা মেনে নিয়েছে। তারা ছোটোবেলা থেকে জানে
আমি কান্নাকাটি করি, ভাঙচুর করি, খাওয়া বন্ধ করে দিই, 3 দিন না খেয়ে রোজা রাখি। যত যাই হোক আমরা বলেছি তুমি যত যাই করো দিনে 1 ঘন্টার বেশি পাবে না। তুমি ইউটিউবে ইসলামিক কার্টুন ছাড়া অন্য কোনো কার্টুন দেখতে পারবে না। তোমাকে আমরা কখনো কোনো গেম খেলতে দিব না যে গেমের মধ্যে গোলাগুলি হয়, মানুষকে মারা হয়, জম্বি কোপাকুপি হয়, ভাঙচুর হয়, এই ধরনের কোনো ভায়োলেন্স গেম খেলতে পারবে না। এটা আমরা বাচ্চাদেরকে বলে দিতেছি যত যাই হোক। এখন মাঝে মাঝে কি হয়, বাচ্চাগুলো স্কুলে দেখে তার সমস্ত ফ্রেন্ডরা তো রোবলক্স খেলছে, সমস্ত ফ্রেন্ডরা ফোর্টনাইট খেলছে, গোলাগুলি কোপাকুপি খুনাখুনি জম্বি গেম খেলছে, আমি কেন পারবো না, আমি খাবো না। ফাইন, না খেয়ে থাকো। কতক্ষণ না খেয়ে থাকবে? 12 ঘন্টা, 16 ঘন্টা, তারপরে সে ঠিকই খাওয়া যাবে। হ্যাঁ, তো এটাই যে আমাদের বাবা মাদেরকে একটু স্ট্রং হতে হবে। আমরা বাবা মা খুব ইজিলি হাল ছেড়ে দিই। একটা বাচ্চা কি করবে, সে বড় গাছ প্লেট ভাঙবে, ভাঙুক, কতক্ষণ ভাঙবে, তাই না? তারপরে সে দেওয়ালে গিয়ে মাথা ঠুকে, অনেক বাচ্চা আছে, ঠুকুক, কিছুক্ষণ পরে যখন দেখবে কপাল খুব ব্যথা করছে বন্ধ করে দেবে মাথা ঠোকা। তো আমরা বাবা মার খুব অল্পতেই ধৈর্য হারিয়ে ফেলি। এটি হচ্ছে সমস্যা, যে ধৈর্য ডিল করতে হবে। এই যে ডিভাইস এডিকশন, একটা সাইকোলজিস্টরা স্টাডি করে দেখেছে যে বাচ্চাদের মধ্যে যখন মোবাইল এডিকশন হয় আর ড্রাগ এডিকশন হয়, দুটো এক্স্যাক্টলি একই রকম এডিকশন। মানুষের ব্রেইনে এক্স্যাক্টলি একই কেমিক্যাল রিলিজ হয়, এই যে ডোপামিন রিলিজ হওয়া, এই যে ডোপামিন এডিকশন। একটা বাচ্চাকে ড্রাগ দিলে তার ব্রেনে যে ডোপামিন রিলিজ হয়, এক্স্যাক্টলি ওই একই ডোপামিন রিলিজ একটা বাচ্চাকে মোবাইলে ভিডিও ছেড়ে দিলে বা গেম ছেড়ে দিলে। তো একটা ড্রাগ এডিক্টকে আমরা যদি ঠিক করতে চাই, আমরা কি করব? আমরা বলবো বাবা সকালবেলা 1 চামচ ড্রাগ নাও, এর বেশি নিও না, বিকালবেলা একটু ড্রাগ নাও, 1 ঘন্টার বেশি ড্রাগ নিও না বাবা, ঠিক আছে? এর বেশি ড্রাগ না দিলে আমি খুশি। আমরা কিন্তু সেটা করবো না। বা একটা ড্রাগ এডিক্ট এসে যদি বলে ভাঙচুর করা শুরু করে, আমি বলবো না বাবা 1 চামচ ড্রাগ নাও, আবার ভাঙচুর করো না, এটা কিন্তু বলবো না। আমি বলবো তুমি যাই করো বাবা, আমি তোমাকে কিচ্ছু দিতে পারবো না, আমি তোমাকে কোনোভাবে আর ড্রাগ নিতে দিতে পারবো না, এভাবেই তুমি আস্তে আস্তে ঠিক হবা। তো সে কিন্তু অনেক রাফ বিহেভ করবে, কিন্তু আমাকে স্ট্রং থাকতে হবে, কারণ এইভাবেই ড্রাগ এডিকশন করা সম্ভব। কোনো ডাক্তার বলবে না যে ড্রাগ এডিকশন কমানোর উপায় হচ্ছে আস্তে আস্তে কম কম করে ড্রাগ দেওয়া, তা কিন্তু না। ড্রাগ এডিকশন একমাত্র বন্ধ করা যায় টোটালি ড্রাগ বন্ধ করে দিতে হবে, যত রিয়াকশন হোক, যতক্ষণ পর্যন্ত সে একেবারে মারা যাওয়ার মতো অবস্থা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে সহ্য করে যেতে হবে, সময় দিতে হবে। 1 সপ্তাহের মধ্যে কমপ্লিটলি সে সুস্থ হয়ে যাবে। সো ডিভাইস এডিকশন এক্স্যাক্টলি একই রকম। যতই রিয়াকশন দেখা, 1 সপ্তাহ ডিভাইস দেওয়া বন্ধ করে দিলে বাচ্চা ঠিক হয়ে যাবে, তার সিস্টেম একদম ক্লিন হয়ে যাবে, এবং তারপরে তাকে ভালো জিনিস দিয়ে রিপ্লেস করতে হবে। এখন সমস্যা হচ্ছে যে বাচ্চাকে যদি ডিভাইস না দেয়, এফোর্ট দিতে হয়, সে দিনে 3-4 ঘন্টা করবেটা কি? বাবা মাও যদি তাকে টাইম না দেয়, তাকে তো কিছু একটা দিতে হবে তাকে সময় পার করার জন্য। তো সে সময় পার করার জন্য ভালো জিনিস দিতে হবে তাকে বই পড়ার জন্য একটা হ্যাবিট তৈরি করতে হবে। এখন আমরা বাবা মা যদি বলে এই না 1 গাদা বই দিলাম, এখন থেকে 3 ঘন্টা করে বই পড়বো, কোনোই হবে না। আমাকে তার সাথে প্রথমে বসে বইটা পড়তে হবে, তার পাশে বসে আমি একটা বই পড়বো, সে একটা বই পড়বে, বা আমি তাকে বই পড়ে শোনাবো। এভাবে করে তার মধ্যে বই পড়ার হ্যাবিট করতে হবে। 1 মাস পরে দেখা যাবে সে নিজেই বই পড়ছে, আমাকে তার বসে থাকতে হচ্ছে না। বা আমি হয়তো তাকে ধরে সিলেক্টিভলি কিছু ভালো জিনিস ইউটিউবে দেখাবো। আমি বলবো যে আমি তোমাকে যা দেখাবো বাবা, এর বাইরে তোমাকে অন্য কিছু দেখতে দিতে পারবো না। তো আমি তাকে দিনে 1 ঘন্টা বসে বসে আমি নিজেও ভালো ইউটিউবে জিনিস দেখবো, তাকেও দেখাবো। তো এইভাবে করে আস্তে আস্তে বিল্ড করতে হবে। তারপরে সে একসময় ইউজড হয়ে যাবে ভালো জিনিস দেখতে। আর বাচ্চাদের ভিতরে তো ফিতরা আছে, সে যখন ভালো জিনিসে ইউজড হয়ে যায়, তখন সে একটা খারাপ জিনিস দেখলে সে নিজেই বুঝতে পারে এটা খারাপ। আমার বাচ্চাগুলো যেরকম অ্যাড আসলে সাথে সাথে সাউন্ড বন্ধ করে দেয়, তার কারণ তারা জানে অ্যাডগুলো মিউজিকগুলো হচ্ছে মিউজিক খারাপ, তারা কখনো কোনো মিউজিক শুনে না। যখনই ইভেন ইসলামিক কার্টুনগুলোতে যখন মিউজিক শুরু হয়, তারা একদম সাউন্ড বন্ধ করে দিয়ে শুধু কার্টুন দেখে। এটা আমার তাদেরকে বলতে হয়নি, হয়তো বহু বছর আগে তাদেরকে বারবার বলেছি বাবা মিউজিক হলে আমরা সাউন্ড বন্ধ করে দিব সবসময়। কয়েক বছর ধরে তারা এটা নিজেরাই করছে, তারা নিজেরাই বুঝে গেছে, এবং তারা নিজেরাই আমাদেরকে জিজ্ঞেস করে যে এই ধরনের অদ্ভুত সাউন্ড মানুষ কেন শুনে, এই সাউন্ডগুলো শুনে কী লাভ। তারাও বুঝে গেছে যে মিউজিক তো আননেসেসারি। সে বলে কথাগুলো কি এমনি এমনি বলা যায় না, কেন সাথে একটা এরকম সাউন্ড দিতে হবে? তো এই তো এভাবে চিন্তা বাচ্চাগুলো, যে আল্লাহ তো মানুষকে ভিতরে ফিতরা দিয়ে পাঠান, যে ফিতরা বুঝতে পারে কোনটা ভালো কোনটা খারাপ। আমরা বাবা মাই সেই ফিতরাটাকে একদম নষ্ট করে ফেলি, খারাপ জিনিসের মধ্যে তাকে রাখতে রাখতে তার ভালোটা বোঝার ক্ষমতাটা চলে যায়। কিন্তু বাচ্চাগুলোকে যদি খারাপ থেকে সরিয়ে ভালোর মধ্যে একটা বড় সময় রাখা যায়, তার সেই ফিতরাটা আবার ফিরে আসে, তখন সে নিজেই খারাপ জিনিসগুলোকে অ্যাভয়েড করতে থাকে। এই ফিটটার বিষয়টা, এবং এটা খুব একটা চমৎকার জিনিস বলছেন ভাই, এটা আমারও অবশ্য আগে জানা ছিল না। এটা একটা খুবই ভালো জিনিস। আজকে আমরা মোটামুটি ভাই ডিসকাশনের শেষের দিকে চলে আসছি। সো সব শেষে আসলে যে জিনিসটা জানতে চাইবো, ধরেন আপনি যদি এখন আবার উপর আল্লাহর অশেষ রহমতে ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ হইতো, তাহলে আপনি আপনার জীবনটাকে কিভাবে চিন্তা ভাবনা করতেন?
আপনি কি বলছেন টাইম ব্যাক করে ইয়াং হয়ে আবার ইউনিভার্সিটি, নাকি আমি এখন না 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 ওই টাইম ব্যাক করে মানে আপনি আপনার ওই জীবনে যদি কোনোভাবে ফেরত যাইতে পারতেন, কোনোভাবে ফেরত যেতেন। আমি হয়তো কম্পিউটার সায়েন্সই পড়তাম, কারণ ছোটবেলা থেকে আমি দেখেছিলাম যে কম্পিউটারের প্রতি আমার একটা আলাদা আগ্রহ আছে, আমি খুব আগ্রহ পাই কম্পিউটার করে। আমার ন্যাচারালি আল্লাহ বোধহয় আমার মধ্যে একটা অ্যাবিলিটি দিয়েছেন কম্পিউটার প্রোগ্রামিং, যেটা অ্যাবজর্ভ করতে পারি আমি খুব ইজিলি। আমি যেটা ইজি সেই দিকেই তো যেতাম। সো আমার যেরকম আসল কথা আমি দেখতাম যে কোন টপিকে পড়লে আমার ইউনিভার্সিটিতে ক্লাস করা ফাঁকি দিতে পারবো। কম্পিউটার সায়েন্স তো বেস্ট, কারণ আমার ক্লাস করার কোনো দরকার নেই, আমি অলরেডি জানি। আমি ওই দিকেই যেতাম, যেটা আমি করেছিলাম। আমি এআইবিতে ভর্তি হয়েছিলাম কারণ ওই আইটি ডিপার্টমেন্টে কাজ করতে পারতাম, ক্লাস করতে হতো না। সো আমি ফ্লেক্সিবিলিটিটা নিয়েছিলাম। সো আমি কম্পিউটার সায়েন্সই থাকতাম, অন্য কোনো দিকে যেতাম বলে মনে হয় না। এরপর কি ধরেন গুগল, মাইক্রোসফট বা ফেসবুকে কাজ করার কথা চিন্তা করতেন নাকি? একটা নিজে কোম্পানিগুলো থেকে তো অফার পেয়েছিলামও, কিন্তু ইন্টারেস্টিং আল্লাহ আমাকে অ্যাটলিস্ট গুগল মাইক্রোসফট থেকে বাঁচিয়ে দিয়েছেন, দেননি। বরং আমি বাংলাদেশে বসে তখন বেশ কিছু স্টার্ট আপ করেছিলাম, যেগুলো করাটা অ্যাকচুয়ালি আমার জন্য অনেক বেটার হয়েছে। আমি দেখেছি যে ওই বড় কোম্পানিগুলোতে সমস্যা হচ্ছে যে আমরা মনে করি যে গুগল মাইক্রোসফটে গেলেই আমার জীবন সাকসেসফুল হয়ে যাবে, আমার যা যা দরকার সব পেয়ে যাব, আমার আর লাইফে কোনো চিন্তা করতে হবে না। অ্যাকচুয়ালি তা নাই। এই বড় কোম্পানিগুলো হচ্ছে একটা বিশাল ফ্যাক্টরির মতো। সেই ফ্যাক্টরিতে আমি হব একটা নাট বল্টু, ভার্সেস আমি যদি একটা স্টার্ট আপ চালাই আমি হব সেই গাড়ির মেইন ইঞ্জিন, তাই না? একটা গাড়ির মেইন ইঞ্জিন অনেক কিছু আমি শিখতে পারবো, অনেক স্কিল হবে আমার, আমি অনেক বড় ইম্প্যাক্ট ফেলতে পারবো, যেটা অনেক সময় বড় কোম্পানিগুলোতে গিয়ে ফেলা যায় না। হয়তো টাকা পাওয়া যায়, স্যালারি পাওয়া যায়, হয়তো ফিনান্সিয়াল ফ্রিডম কিছুটা আসে, কিন্তু খুব একটা স্কিল বিল্ড হয় না। দেখা যায় যে আমি একটা বড় স্ক্রু থেকে একসময় একটা বড় গিয়ার হই, এই পর্যন্তই। কিন্তু মেইন ইঞ্জিন হওয়ার সুযোগ খুব কমই পায় মানুষ, অনেকে পায়, সেটা হয়তো লক্ষে একজন। কিন্তু এই স্টার্ট আপ করলে, ছোট কোম্পানি থেকে আস্তে আস্তে মিডিয়াম কোম্পানিতে কাজ করলে দেখা যায় অনেক স্কিল ডেভেলপ হয়, যেগুলো লাইফে অনেক কাজে লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অল্প কিছু সময়ের জন্য ঢাকাতে আসছেন ইন বিটুইন, তার ভিতরে আমরা আবার বসার সুযোগ হইলো, এটা আল্লাহর অশেষ অশেষ রহমত। এবং আপনার এই ব্যস্ততার ভিতরে শিডিউল দিলেন। সব শেষে ভাই আপনি কোনো কিছু বলতে চান কিনা, অথবা আপনার কোনো কোশ্চেন আছে কিনা? জাযাকাল্লাহ খাইর, আমাকে আবার ইনভাইট করার জন্য। আপনারা একটা খুব সুন্দর ইনিশিয়েটিভ নিয়েছেন। আপনাদের যে পডকাস্টগুলো দেখি সেগুলো খুবই জীবন ঘনিষ্ঠ পডকাস্ট, এখানে মানুষের জন্য অনেক ইউজফুল আছে। তো আমি অনেকে রেকমেন্ড করি প্রোগ্রামিং হিরো পডকাস্টগুলো দেখার জন্য। আমি নিজেও কিছু পডকাস্ট শুনে অনেক ইউজফুল ইনফরমেশন পেয়েছি। তো আপনারা ওয়ান্ডারফুল ইনিশিয়েটিভ করছেন, আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে অনেক সাকসেস দেন, এটা অনেক বড় হোক। অনেক অনেক ধন্যবাদ ভাই। ইনশাল্লাহ ফিউচারে আবার কখনো কথা হবে। সব শেষে একটা জিনিস একটু জানাই রাখি, আগের বারের পডকাস্টেও সিমিলার জিনিসপত্র করছিলাম যে এই যে এপিসোড, এই জায়গাটা থেকে 3টা জিনিস যেটা আপনি শিখতে পারছেন সেটা কমেন্ট সেকশনে জানাই দিতে পারেন। এই ভিডিওটা রিলিজ হওয়ার প্রথম 7 দিনের ভিতরে যারা 3টা পয়েন্ট আকারে জানাই দিবে তাদেরকে আমরা যে কাজটা করার চেষ্টা করব, 3জনকে আমরা সিলেক্ট করব, সেই 3জনকে ভাইয়া পড়ো সিরিজের 4টা করে যে বই আছে সেটা আমরা গিফট হিসেবে পাঠানোর ব্যবস্থা করব। আগের বারেরগুলো ভাইয়ার সাইন করা ছিল, এবারেরটাতে সাইন হয়তো বা করা থাকবে না, বাট 4টা বই থাকবে এবং প্রথম 7 দিনের ভিতরে অবশ্যই করতে হবে। এবং আমরা আমাদের কমেন্ট সেকশন থেকে ইনশাল্লাহ বাছাই করার চেষ্টা করবো। আর ফিউচারে যদি ভাইয়ের জন্য কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিলে আমরা চেষ্টা করবো ভাইয়ের সাথে আবার ফিউচারে কখনো কথা হইলে সেই কোশ্চেনগুলোর উত্তর জানার জন্য। এবং যারা মোটামুটি এই 1 ঘন্টা পার করে, 1 ঘন্টার বেশি সময় হয়েছে, 1 ঘন্টা 15 মিনিট সময় ধরে যারা এটা শুনছে তাদেরকে আলাদাভাবে একটু ধন্যবাদ দেওয়া দরকার। কারণ এত ইনফরমেশনের ভিড়ে সে এই জিনিসটা 1 ঘন্টা যদি শোনার কথা চিন্তা করে, এটা আসলে উপরওয়ালার অশেষ রহমত আর কি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বিদায়। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।